গোল্লা 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 করে ছাড়বে, ওখানে প্র্যাকটিসের ছেলেমেয়েরা সব ছেলেরা সামনে বসে থাকে, হ্যাঁ, তো সেখানে তাদের কাছ থেকে তাদেরকে প্র্যাকটিস করায় যে হোক একবার ফুকে ধোঁয়াটা না হালকা করে করে ছাড়বি, যাই কেসে ফেললে ওগুলো তো হবে, তুই প্রসেস জানো কথা বই আছে। এর একটা ক্যাটাগরি থাকে যারা ওখানে নেশা পান করে হেভি আনন্দ পায়, ওদের কাছে কলেজ, কারো কাছে গ্র্যাজুয়েশন কোর্স 3 বছরের, কারো কাছে 9 বছরের। আমি যে কলেজে পড়তাম সেই কলেজে যখন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছিলাম, অ্যাডমিশন নেওয়ার পর যখন কমন ক্লাস হচ্ছিল, যখন বললাম প্রেজেন্ট ম্যাম ইয়া প্রেজেন্ট স্যার বললাম, পিছন থেকে দেখলাম যে হেরে গলা চিৎকার করে বললো প্রেজেন্ট স্যার, তাকিয়ে দেখলাম যে আমার বাবার থেকে 3 বছরের ছোট। আমি বললাম এ কি করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, পরে ডিসকাশন করে দেখা গেল তিনি যার কাছে গ্র্যাজুয়েশন কোর্স 12 বছর। কথা বই আছে, একটা ইয়ারে 3 বছর করে রয়ে যায়। তাহলে এরা আসে কেন, বলে চাঁদা পায়, ফার্স্ট ইয়ার থেকে আপার পর্যন্ত নিয়ে সবাই চাঁদা থাকে, জানো। আরেকটা ডিপার্টমেন্ট থাকে, যে ডিপার্টমেন্টে পার্টি পলিটিক্স করতে যায়, ওখানে বাড়ির সাথে পার্টি অফিস পছন্দ হয় না, খোলা মাঠে গিয়ে সেখানে গিয়ে পার্টি পলিটিক্স করে। কেউ দিল্লিতে, কেউ দিল্লিতে গিয়ে লালকেল্লার সামনে ইয়া আগ্রা তাজমহলের সামনে কেউ একটা চকলেট বম ফাটিয়েছে, ওই বমের বারুদ তো দূরকে বা ধোঁয়াটা এসে পৌঁছায়নি, ওই কলেজে ঝান্ডা নিয়ে কেন বম ফাটিয়েছে, জানো। এটা গিয়ে চিৎকার চেঁচামেচি করে একটা ক্যাটাগরি অফ লোক থাকে। আর একটা ক্যাটাগরি যারা বাস্তব জ্ঞান কিছু বোঝে না, ওখানে গিয়ে কোনো রকম অ্যাডমিশন নিয়ে কলেজে, তাদের কাছে মা বাবার বিরাট বড় স্বপ্ন আমার ছেলে কলেজে পড়ছে, মা বাবার বিশাল বড় স্বপ্ন আমার মেয়ে কলেজে পড়ে, আমি তো পড়তে পারি না, আমার মেয়ে যাচ্ছে, কিন্তু কি হবে জানি না, পড়ছে। জানো বাবা যখন কলেজের পাশ দিয়ে যেত, বা তার মা যখন কলেজের পাশ দিয়ে যেত, বা তার মা বাবা কোনো আত্মীয় বাড়িতে গিয়ে যখন শুনতো অমুকের মেয়ে তমুকের ছেলে কলেজে পড়ে, না আমার ছেলে মেয়েকে কলেজে পড়াবো, কিন্তু পড়ানোর পর আলটিমেটলি কি অবজেক্টিভ আছে, তার ভিশন কি হতে পারে, তার ক্যারিয়ার কি হতে পারে, এটা ক্যারিয়ার নেই। কথা বই আছে, এই কমপ্লিট করে বেরোলো। এবার যে ছেলে মেয়েরা যে সাবজেক্ট নিয়ে পড়েছে, সেই সাবজেক্ট নিয়ে বর্তমান মার্কেটে কোনো কাজ নেই। প্রবলেম তো এই জায়গায়, দেশ যখন স্বাধীন হয়, দেশ দেশ আজাদি পায়, দেশ স্বাধীন হওয়ার পর মানুষকে শিক্ষিত করার জন্য যে এডুকেশন ডিজাইন হয়, সেই এডুকেশন আজও চলছে। পৃথিবীর মানচিত্রে একটাই দেশ, যে দেশের ছেলে মেয়েদের ক্যারিয়ার লাইফ কিন্তু তামাশাবাদী খেলা হয়। 18 বছর বয়স থেকে ভোটার কার্ড তৈরি করে দেয় ভোটে ছাপ্পা দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার পরে এরকম করে আঙুল তুলে সেলফি তুলে নেটে আপডেট দেন, বুড়ো মাদনের মতো। জানো না আমার ক্লিয়ার। 18 বছর বয়স থেকে ভোটের ছাপ্পা মানে ইনকাম শুরু করতে হবে 28 থেকে 30 বছর বয়সে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রির সমস্ত প্রসেসকে ফলো করেন, শুধু তাদের রোজগারটাকে ফলো করেন না। কারণ বাড়ি থেকে আপনাকে শিখিয়ে রেখেছেন, বাচ্চা সাজিয়ে রেখে দিয়েছে। ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে বাচ্চা, সেকেন্ড ইয়ার বাচ্চা, থার্ড ইয়ার বাচ্চা, এমএ পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে বেরোলো বাচ্চা, দুদিন বাদ বাচ্চার বিয়ে হবে, তাদের আবার বাচ্চা হবে, 2 বাচ্চা একসাথে ঘুরছে। ডিফারেন্স একটাই, একটা গোবলা বাচ্চাটা গোপ ছাড়া বাচ্চা। জানো তাহলে বাচ্চা সেজে বসে থাকে, আর এই বাচ্চাগুলোই অন্য লোকের দেখে খুব আনন্দ পায়। দেখতে পাই আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো মুভি দেখবেন, সেই মুভিতে কোনো না কোনো বাচ্চা ছেলে রোল করছে, তারা তো কোনো না কোনো পরিবারের ছেলে। আজকে সিরিয়াল সিনেমা যখন দেখেন, সিরিয়াল দেখেন, সেখানে কোনো না কোনো বাচ্চা মেয়েরা রোল করে, কোনো বাচ্চা ছেলে রোল করছে, সেই ছেলেটি পড়াশোনার পাশে ইনকাম করে। আপনি পুরো দামনা বাচ্চা ছেলে বসে ইনকাম করতে গিয়ে আপনি বাচ্চা হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কাজে বড় বড় জ্ঞান দেন, যে জানো অনেক আপনি দেখেছেন, অনেক মুভিতে দেখতে পাবেন। তারে জমিন পার মুভি দেখেছেন, আমি এখানে তারে জমিন পার মুভি, সেই মুভিতে একটা বাচ্চা ছেলে সিনেমা করেছিল, যে বাচ্চা ছেলেটি ছিল, যার নাম ছিল ঈশান চোপড়া, কয়েক করোড় টাকার মালিক। বজরঙ্গি ভাইজান মুভিতে যে বাচ্চা মেয়েটি বোবা রোল করেছে, 6 বছরের মেয়ে, কয়েক করোড় টাকার মালিক। আর আপনি বুড়ো দামড়া, 28 বছরের বুড়ো দামড়া, আপনি শুধু মোটা বউ নিয়ে বসে বসে তালি মেরে বাচ্চা সেজে বসে আছে। পরের দিন থেকে খাবার হামাম করে খাবেন না, চামচ করে ঘুরে দিতে বলবেন, ভাতগুলোকে চটকে চামচ করে ঘুরে দিতে বলে আটকে যাবে তো। জানো কারণ আমরা সেজে থাকতে ভালোবাসি তো, কারণ মার্কেট চলছে তো গোয়া ইজ লাইফ, যেমন খুশি তেমন সাজে। জানো কারণ আমরা পড়তে বোদ্ধা হয়ে গিয়ে আজকে যে সাবজেক্ট নিয়ে পড়েছেন বাংলা অনার্স, আমি বাংলা সাবজেক্টে ছোট করছিলাম, বাট বেঙ্গলি অনার্স আপনি কমপ্লিট করার পর আজকে আপনি কোথায় কাজ পাবেন? টিচিং প্রফেশন ছাড়া আপনার কাছে কোনো অপশন নেই। জানো বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে বেরিয়েছে, চর্যাপদ, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, যে লিখেছে তার মঙ্গল আছে, পড়ে পাস করে দিলে তার অমঙ্গল জ্ঞান।
আজকে যে মাধ্যমিকে ফেল করছে সে খুব খুশি, কিন্তু যে মাধ্যমিকে ফেল করবে সে আজকে কাঁদবে, জিন্দেগি ভর কিন্তু হাসবে। আর যার পাস করে বেরোচ্ছে সে ভাবছে আমি বিরাট কিছু পাবো, পড়েই যাবে 30-32 বছর বয়স হয়ে যাবে, তখন দেখবে কিছুই পেলো না, দ্বিতীয় তার কাছে কোনো অপশন থাকবে না, সে শুধু পড়া ছাড়া কিছু করেনি। আর যে ছেলেটি মাধ্যমিক ফেল করে বেরিয়ে যাচ্ছে, ইয়া 11 ক্লাস 12 ক্লাস উচ্চ মাধ্যমিক ফেল করে গেছে, সে বুঝে নিয়েছে আমার কাছে পড়াশোনা আমার দ্বারা হবে না, আমাকে কিছু না কিছু রাস্তা খুঁজতে হবে। দেখবেন ওই ছেলেটি পরবর্তীকালে হয়ে যাচ্ছে একজন কাঠের খুব ভালো কাজ শিখে গেছে, লোকের বাড়িতে গিয়ে ফল সেলিং এর কাজ করছে, লাইট লাগানোর কাজ করছে, কয়েক লাখ টাকা করে টেন্ডার নিচ্ছে, বাজেট নিচ্ছে, কয়েক লাখ টাকা কন্ট্রাক্ট নিচ্ছে, দুটো লেবারকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ 10 বছরের এক্সপেরিয়েন্স সে একজন মিস্ত্রি হয়ে গেছে। জানো কথাটা হয়ে যাচ্ছে। আর একজন 10 বছর ধরে কোয়ালিফিকেশনের ডিগ্রি নিয়ে ঝোলা ভর্তি করে গাল ভর্তি দাড়ি করে দাড়িতে ইনজাস করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্যার চাকরি দিন, স্যার চাকরি দিন, স্যার চাকরি দিন। চলে যান ইসকনের সামনে চলে যান আপনি নবদ্বীপের সামনে দেখবেন ওখানে কি বলে ভগবানের নামে কিছু দিতে জানো। চলে যান জামা মসজিদের সামনে দিল্লি, দেখবেন লাইন দিয়ে লোক বসে আছে, শুধু খালা হচ্ছে আল্লাহ पे नाम पे कुछ दे दो, भगवान पे नाम पे ये सब। यार আপনি কি বলেন যে যুগ যুগ জিও, তোকে আমি আশীর্বাদ বললাম, থালা ছুঁড়ে মেরে দেবে ये सब। ও আশীর্বাদ চাইনি, চেয়েছে টাকা ये জান না। তারা ভিকিরিও বুঝে গেছে, তার থেকে নিচে চলে গেছে আজকের দিনে যারা পড়াশোনা করে ফেলছে পয়সা ये জান না। একটা কথা আছে, बाप से भी बड़ा, बाप से भी बड़ा, भैया से भी बड़ा कौन है? रुपया। ये জানো মানি है तो हानि, এই দুনিয়ায় টাকা থাকলে দুনিয়া যেতে যায়। লোকে বলে মানি ইজ নট আলটিমেটলি অল থিংস, টাকা সবকিছু নয়, বাট মানি মেক্স এভরিথিং, টাকা সবকিছু তৈরি করতে পারে। আপনার মাকে আপনার বাবাকে নিয়ে গেছেন কোন একটা অপারেশন করাতে, অপারেশন থিয়েটারে তোলার আগে জানেন আগে পেমেন্ট ক্লিয়ার হয়েছে। আপনি গিয়ে বললেন ডাক্তার বাবু আপনাকে আমি প্রচুর ভালোবাসি, আই লাভ ইউ ডক্টর, আপনি আমার পেশেন্টটাকে অপারেশন করে দিন, ওটা তো ভালোবাসা তুলে রেখে দিন, পেমেন্ট ক্লিয়ার করুন, ওরা কত আসে কত যায়। জানো স্মার্ট ভ্যালু কেন করবেন, কেন আজকে আপনাকে রোজগার করা দরকার, কেন আজকে ইনকাম করা দরকার? আপনি যদি আপনার ফ্যামিলি পরিবারকে ভালোবাসেন তাহলে স্মার্ট ভ্যালুটা আপনাকে ডেডিকেশন দিয়ে করতে হবে। আই চ্যালেঞ্জ উইথ ইউ, আপনার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গোটা ভারতবর্ষ জুড়ে আজ পর্যন্ত সেকেন্ড কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে বিলো 30 ইয়ার্স 30 বছরের নিচে করোড়পতি বানাতে পারে উইদাউট প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু। জানো ইন্ডিয়া জুড়ে আজকে গোটা ভারতবর্ষকে যদি ক্যারিয়ারের কোনো দিশা দেখ একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার নাম স্মার্ট ভ্যালু, এন্টার ইন্ডিয়া যত ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে তাদের মধ্যে 90% ইয়াং জেনারেশন বিলংস করে, যে ইন্ডাস্ট্রি তার নাম স্মার্ট ভ্যালু। এরকম একটা ইন্ডাস্ট্রি, এরকম একটা অর্গানাইজেশন আপনি সুযোগ অপরচুনিটি পেয়েছেন, তবে সকলের জন্য কিন্তু স্মার্ট ভ্যালু না। একটা কথা আছে, উই হ্যাভ টু পেয়ার অফ আইস বাট উই আর অল নো ভিশনারি, আমাদের সকলের দুটো সুন্দর চোখ আছে মানে এই নয়, সকলের বড় ভীষণ আছে। কেউ মন্দিরে গিয়ে জোরহাট করে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে মৃত্যুর আগে যেন আমি 1 চামচ ঘি খেয়ে মরতে পারি, আবার কেউ মন্দিরে গিয়ে ওপর বা মসজিদে গিয়ে ওপর কাছে প্রার্থনা করে আমি যেন গোটা ভারতবর্ষ যে ঘিয়ের ফ্যাক্টরি খুলতে পারি। কেউ দুধ বিক্রি করে জীবন ধারণ করার জন্য প্রার্থনা করে, আর কেউ গোটা ভারতবর্ষে দুধের সেন্টার খুলে আজকে দিনে গোটা ভারতবর্ষের টপ ইন্ডাস্ট্রির মধ্যে বিলংস করছে, যে ইন্ডাস্ট্রির নাম আমুল। am I clear? তাহলে ভিশন, আপনার স্বপ্ন, আপনার চিন্তা ভাবনা, আপনার মানসিকতা আপনাকে পৌঁছে দিতে পারে আপনি কোন জায়গায় যেতে পারেন। জানো এখনো পর্যন্ত যদি মাধ্যাকর্ষণ আপনার কাছে না টানে, যে সাবজেক্ট নিয়ে আপনি লাফালাফি করছেন সেই সাবজেক্ট আপনার আগে আপনার গার্জেনের সময় ছিল, তার আগের গার্জেনের সময় ছিল। কেউ টাকার অভাবে পড়তে পেরেছে, কেউ পড়তে পেরেছে, কেউ পড়তে পারেনি। আমি জানো তো অর্থাৎ আপনি যে সিলেবাসটা 5 এ পড়েছেন, যে সিলেবাসটা ক্লাস 10 এ পড়ছেন, ওটাই পিএইচডি তে পড়ছেন, পরিমাণটা বড়।
একই সাবজেক্ট। ইয়েস অর নো? ইয়েস। ওখানে যেটা আপনি XYZ পড়েছিলেন 8 9 10 এ, ওটাই মেজর আকারে আপনাকে ওখানে পড়াবে আরো বড় সিলেবাসে। সাবজেক্ট চেঞ্জ হয় না, সাবজেক্ট একই থাকে, সাবজেক্টের আরো শাখা প্রশাখা বেরোয়। ইয়েস। কথাটা বোঝা যাচ্ছে? ফিজিক্স পড়লে ফিজিক্সই পড়াবে আপনাকে, যে ফিজিক্সটা আপনি 9 10 এ পড়েছেন, 11 12 ক্লাসে পড়লে ফিজিক্সটা আরো বড় হবে। যখন গ্র্যাজুয়েশন করবেন বিএসসি তে একটু বড় হবে, এমএসসি করলে আরো বড় হবে, পিএইচডি করলে ওর থেকে একটু বড় হবে। সাবজেক্ট কিন্তু একই থাকে। প্রবলেমটা উঠে আসছে আমরা পড়ার আগে একবার প্রিজাজমেন্ট করি না। এই সাবজেক্ট নিয়ে আমরা পড়তে গেছি, আমাদের একটা লোক পিছনে কথা বলে, কেন বলেনি? ভাই চেনা সাবজেক্ট, আর এই সাবজেক্ট পড়ে তাদের কি দশা হয়েছে সেটা আমরা জেনে নিয়েছি। এবার ওদের নেক্সট টার্গেট অ্যাচিভমেন্ট, আপনার জীবনের ঘড়ি কাঁটাটা 12টার সময় বাজাবে। ওই যে আপনার পাড়ায় কাকা বাবু, রাজা বাবু, রায় বাবু আপনার কাকা ধরে ঝুলছে, ও 12টা না বাজিয়ে জিন্দগিটা ও চাইবে না 12টা বাজিয়ে দিয়ে ব্যাটারিগুলো খুলে নেবে। দেখেন 12টা জীবন 12টাই দাঁড়িয়ে। ইয়েস অর নো? ইয়েস। কারণ উনি দেখে নিয়েছেন ভবিষ্যৎ ফিউচার কি আছে, আপনি দেখে নিয়েছেন ভবিষ্যৎ ফিউচার কি আছে। টিভি খুললেই দেখতে পাচ্ছেন অনশন চলছে 7 দিন ধরে। 10 বছর আগে যে এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করে বসেছিল, আর 10 বছর বাদ যখন রেজাল্ট বেরিয়েছে, 10 বছর আগের পিকচার আর 10 বছর এখনকার পিকচার মিল হচ্ছে না। তখন মাথায় চুল ছিল, এখন মাথায় চুল। তখন ছিল ভিক্টোরিয়া, এখন হয়ে গেছে ইডেন গার্ডেন। দুদিন বাদ দেখবেন চিন্তা করতে করতে থর মরুভূমি হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস। কারণ রাইট টাইমে ডিসিশন নিতে পারিনি। যে পয়েন্ট আমি প্রথমে বললাম যে উই হ্যাভ টু ফিয়ার অফ আইস বাট উই আর অল নো ভিশনারি। সকলের দুটো সুন্দর চোখ আছে, সকলের কিন্তু ভিশন নেই। সকলের স্বপ্ন সমান না, সকলে বড় স্বপ্ন দেখতে জানে না। একটা কথা আছে, রিলায়েন্স কোম্পানির ওনাররা দারুণ কথা বলেছিলেন, ধীরুভাই আম্বানি, বিগ থিঙ্ক বিগ ড্রিম। জীবনে বড় চিন্তা করুন আর বড় স্বপ্ন দেখুন, এই দুনিয়ায় আপনি যেটা দেখবেন সেটাই আপনি পাবেন। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 100% আপনাকে ফোকাস করতে হবে, ডেডিকেশন দিতে হবে। কারণ যে সাবজেক্ট নিয়ে এতদিন পর্যন্ত আমি পড়ে বেরোলেন, 10 ক্লাস মাধ্যমিক, 2 বছরের এইচএস, 3 বছরের গ্র্যাজুয়েশন, 2 বছরের মাস্টার ডিগ্রি, আবার প্রথম এমএ বুঝতে পারলাম অনেকে ডবল এমএ করে, যাদের মাস্টার কোশ্চেন টানে না, হয়ে আছে। তারপরে বিএড, কম্পিউটার ট্রেনিং, তারপরে রাইস, মাইস, জাইস, পথফাইন্ডার, হ্যানা ফেনা। দেখবেন রাইসের আপনি পত্রিকা খুঁজে দেখান, মাইস খুঁজে দেখুন, 5 বছরের পেপার আপনি এক জায়গায় নিয়ে আসুন, 90% লোকেদের ছবি মিলে যাবে। 90% আমি গ্যারান্টি দিলাম, 90% লোকেদের ছবি মিলে যাবে। কাউকে চশমা পরে চশমা খুলে দেয়, এটা চশমা পরিয়ে দেয়, এডিটিং করা পিকচার। যে চাকরি ছবি দেখিয়েছে সেই লোকটাকে খুঁজে দেখুন, আপনি দেখবেন সেই উনি বয়স্ক হয়ে গেছে, দাদু হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে, তার ছবি এখনো চলছে। ইয়েস অর নো? ইয়েস। এই দুনিয়া ড্রামা, এই দুনিয়াটা, যে দুনিয়ায় যে যত বেশি ড্রামা করে তারাই বড় জায়গায় পৌঁছাতে পারে। আর লোকের নাটকটাকে বেশি পছন্দ করে, রিয়েলটাকে লোকে পছন্দ করে। ইয়েস ইয়েস। মার্কেট ইন্ডাস্ট্রিতে যে অ্যাচিভমেন্ট হয় এটা রিয়েল নয়, সরি এটা নাটক নয়, এটা রিয়েল অ্যাচিভমেন্ট। আজকে ঘরের বাইরে 13 লক্ষ 14 লাখ টাকা গাড়ি দাঁড় করানো আছে। আমি ট্রেনে আসিনি, বাসে জুড়ে জুড়ে আসিনি, ট্রেনে আসিনি, এটা 4 হুইলার নিয়ে এসেছে, যে 4 হুইলারটা ঘরের বাইরে দাঁড় করানো আছে, 14 লক্ষ টাকার গাড়ি দাঁড় করানো আছে, হোয়াইট কালারের পাল হোয়াইট কালার গাড়ি দাঁড় করানো আছে। আপনার প্রোগ্রামের মধ্যে দেখতে পাবেন। কোথা থেকে হয়েছে? স্মার্ট ভ্যালু। এমনি হয়নি, তার জন্য দিতে হয়েছে। কি দিতে হয়েছে? শুরুতে যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন, এই ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে কিছু ডিমান্ড করবে। আপনার কাছে সবথেকে মূল্যবান সম্পদ যেটা আছে সেটা ইন্ডাস্ট্রি চাইবে, সেটা টাইম, সময়। কারণ কথা আছে, টাইম ইজ মানি, মানি ইজ টাইম। সময় টাকা, আপনাকে সময় দিতে হবে। আপনার কাছে যে মূল্যবান সময়, ওপরওয়ালা যে পার ঘন্টা পার সেকেন্ড যে আপনাকে দিয়েছে, সেই সময়টা আপনাকে ইন্ডাস্ট্রিতে দিতে হবে। কি পারবো তো? শুরুতে যখন 5 বছরের কমিটমেন্ট লাগবে আপনার কাছে, আপনাকে 5 ইয়ার্সের কমিটমেন্ট করতে হবে। দুনিয়ার দিক থেকে অধিক হয়ে যাক, আপনাকে 5 ইয়ার্সের কমিটমেন্ট করতে হবে। 5টা বছর দুনিয়ায় যা কিছু হয়ে যায়, সুনামি, বেনামি, দুর্নামি, আমফান, জামফান, টামফান, দুনিয়ার যা কিছু, আপনাকে 100% টিকে থাকতে হবে। একটা কথা আছে, একটা ওয়ান্ডারফুল লেভেলের স্পিচ কথা আমরা অনেক সময় শুনেছি, যেটা হচ্ছে
যে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা উইন হয় তারা পালিয়ে যায় না, আর যারা পালিয়ে যায় তারা কোনোদিন জিততে পারে না। এই ইন্ডাস্ট্রিতে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে আপনাকে এই কমিটমেন্টটা করতে হবে। আপনার লাইফে মিনিমাম 5টা বছর আপনাকে প্রফেশনে দিতে হবে। সো আর ইউ রেডি? Yes. আমি আজ পাচ্ছি না, আর ইউ রেডি? Yes. এই 5টা বছর আপনাকে দিতে হবে। ফিল করে নিন, আজকে যদি আপনার কোয়ালিফিকেশন ঠিক থাকতো, প্রপার গাইডলাইন থাকতো, প্রপার বাবা যদি বাবা মা ঠিকঠাক টাকা খরচা করতো, আপনি ডাক্তারি পড়ার সুযোগ পেতেন। Yes. ডাক্তারি পড়তে গেলে আপনাকে দিতে হবে মিনিমাম 5 ইয়ার্স। ভারতবর্ষের যে কোনো এমবিবিএস কলেজ, গ্র্যাজুয়েশন কলেজ আপনাকে 100% আপনাকে কমিটমেন্ট করিয়ে দেবে যে আপনাকে 5 বছর এই গ্র্যাজুয়েশন কলেজে দিতে হবে, অর্থাৎ 5 ইয়ার্সের এমবিবিএস কোর্স। ডাক্তারি পড়তে গেলে ডাক্তারি কোর্সের নাম কি বললাম? এমবিবিএস, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন। কত বছর এডুকেশন বললাম? 5 ইয়ার্স। 2 বছর কোর্সটা করার পর আপনি বেরিয়ে গিয়ে বলছে সার্টিফিকেট দরকার আমার পাড়ায় আমি ট্রিটমেন্ট করতে হচ্ছে, আমাকে সার্টিফিকেট দিতে হবে। কলেজ দেবে? নো, ডেফিনেটলি না। অর্থাৎ আপনাকে মিনিমাম 5 ইয়ার্স আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে ডাক্তারি সার্টিফিকেট আপনি পাস করবেন। ওই সার্টিফিকেটটা পাওয়ার পর আপনি লাইসেন্স পাবেন, আপনার নামে একটা লাইসেন্স বেরোবে যেটা আপনার প্রেসক্রিপশনে লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেবে গভর্নমেন্ট, যে আপনাকে আমি ট্রিটমেন্ট করার পারমিশন দিলাম। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ যে মানুষকে ট্রিটমেন্ট করার পারমিশন আপনাকে দিলাম, তারপর থেকে আপনি চেম্বার করে বসতে পারেন। 5 বছর আপনাকে দিতে হবে, দাঁতে দাঁত দিয়ে করতে হবে। যারা 5 বছর ডাক্তারি পড়তে যাচ্ছে 5 ইয়ার্স, তারা পাড়ার মোড়ে বসে পা দোলানো ছেলে নয়, পাড়ার মোড়ে বসে পা দোলানো কোনো মেয়ে নয় যে ক্রিটিসাইজ কমেন্ট করে পাড়ার লোককে নিয়ে সমালোচনা বা পাড়ার সমালোচনা দিতে থাকে। উনি 100% ওনার পড়াকে ফোকাস করেছিলেন বলে উনি ডাক্তারি পড়ার সুযোগ পান। ইন্ডিয়ার ট্যালেন্টেড স্টুডেন্টরা, উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্কুলে মোটামুটি 1 থেকে 2 বা 3 এর মধ্যে র্যাঙ্ক করতেন, 1, 2, 3 এর মধ্যে উনি র্যাঙ্ক করতেন, যিনি জয়েন্ট মেডিকেল এক্সাম দিয়ে উনি মেডিকেলে র্যাঙ্ক করে উনি এটা ডাক্তারি পড়ার অপরচুনিটি পেয়েছেন। यस কথা হয়ে যাচ্ছে? यस এই লেভেলের স্টুডেন্টকেও যে কোনো মেডিকেল কলেজ 5 ইয়ার্সের কমিটমেন্ট করিয়ে নেয়। যে জানো স্মার্ট ভ্যালু আপনাকে এই গ্যারান্টি দিতে পারে, যদি আপনি এই প্রফেশনে 5 বছর ফুল ফোকাস ফুল ডেডিকেশন দেন, তাহলে ডাক্তারের সমতুল্য ইনকাম আপনি করতে পারবেন মাত্র 15,000 টাকা খরচা করে এই প্রফেশনে। যে জানো? কিন্তু যিনি ডাক্তারি এমবিবিএস করেছে, যিনি ব্যাঙ্গালোরে পড়তে গেছে, পুনেতে পড়ছে, চেন্নাইয়ে পড়ছে, যিনি ভারতবর্ষের যে কোনো বড় মেডিকেল কলেজে পড়তে গেলে মিনিমাম 40 লাখ, মিনিমাম 40 লাখ আপনাকে দিতে হবে। একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে টোটাল 5 বছর কমপ্লিট করতে গেলে মিনিমাম বই কেনা, কোর্স ফি, সেনা প্যানেলে ধরলে মিনিমাম 40 লাখ, তার উপর যাবে তো কম হবে না। 40 লক্ষ টাকা খরচা করার পর 5 বছর পড়াশোনা করে 1 টাকা ইনকাম করতে পারে না। আর যে মার্কেটে 5 বছর ফোকাস করে মিনিমাম তার লাইফে 3টে বিদেশ ট্রিপ হয়ে যাবে। যে 5 বছর মার্কেটে ফুল ফোকাস করে ফুল ডেডিকেশন দেয়, তার বাড়ির সামনে একটা মিনিমাম ছোট পার্কিং করে একটা গাড়ি কিনতে পারবে। 5 বছর যে প্রফেশনকে ফুল ডেডিকেশন দিয়ে ফোকাস করতে পারবে, মিনিমাম এই মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে খুব খারাপ হলো সে 50 লক্ষ টাকা ইনকাম করে ফেলবে। এই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারবো। ওখানে শুধু পড়বেন, ইনকামের অপশন দেবেন আপনাকে, আর এখানে আপনি পড়াশোনার পাশাপাশি রোজগার করতে পারবেন। ইয়েস অর নো? ওখানে আপনাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হয়। এই ইন্ডাস্ট্রিতে আপনাকে কোনো কোয়ালিফিকেশন ডিমান্ড করেনি, শিক্ষাগত যোগ্যতা আপনি যেরকমই নিয়ে এসেছেন কেন, মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে যদি ঠিক করে বুঝতে পারেন আর কমিটমেন্ট আপনার পারফেক্ট থাকে, মার্কেট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে এই প্রফেশন থেকে 100% সফল জায়গায় পৌঁছে যাবে। এই ইন্ডাস্ট্রি আপনাকে বোনাস দেওয়ার সময় একবারও জিজ্ঞাসা করবে না যে আপনার মাধ্যমিকে কোন কোয়ালিফিকেশন, এইচএসএ কোন কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশনে কোন লেভেলের আপনি কোন ক্লাস মেইনটেইন করেছিলেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস আপনি কোন ক্লাস পেয়েছিলেন, আপনার গ্রেডেশন জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে একটাই যে এই ছেলেটা এই মেয়েটি লাস্ট 1 বছরে 365 ডেজ এর মধ্যে 364টা দিন স্ট্রাগল করেছিল একদিন এই ইন্ডোর স্টেডিয়ামের একটা দিনের এনজয়মেন্টের জন্য। ইয়েস অর নো? তাহলে এই ছেলে মেয়েগুলো তারাই যাদেরকে আজকে আপনি স্টেজে দেখছেন, যাদেরকে আজকে দেখছেন ভাঙা সাইকেল নিয়ে ইন্ডাস্ট্রিকে নিয়ে লড়াই করতে 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 আজকে তারা কোন জায়গায় এসে পৌঁছেছে। তাদের 14 জেনারেশনে হুলিয়া বদলে দিয়েছে। আমি যখন এই প্রফেশনটা অ্যাডমিশন নিয়েছিলাম ফার্স্ট ইয়ারে কলেজে পড়তে পড়তে এই প্রফেশনে আসা,
এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছিলাম একটা লড়াই করার জন্য একটা শুধু ভাঙা সাইকেল ছিল, বাড়ি থেকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল দিয়েছিল। সাইকেলের সিচুয়েশন এতটা খারাপ ছিল, যখন সাইকেলটাকে বাড়ি থেকে চালিয়ে স্টেশন যেতাম তখন মনে হতো দুনিয়ার সব থেকে বড় পাপি বলে সাইকেল চালাই। যাওয়ার সময় কষ্টটা যতটা হতো তার থেকে অধিক কষ্ট হতো যখন বাড়ি ফিরতাম। লাস্ট ট্রেনে যখন বাড়ি ফিরতাম, ফেরার পর যখন স্টেশন থেকে সাইকেলটা নিয়ে আসতাম, আর আমার আগে দু চারটে লোক যখন বাইক চেপে বেরিয়ে চলে গেল, তখন ফিল হতো যে ওরা মনে হয় পুণ্য করেছিল। কিছু লোক দেখে হাসাহাসি করতো, হাসবে আপনাকে দেখে, ওটা আপনি গায়ে লাগাবেন না। গাড়ি সেল ইন্ডাস্ট্রি সফল হতে গেলে ইগো চেঞ্জ করুন। ইগোলেস আপনাকে সম্পূর্ণ হতে হবে। দুনিয়া দুনিয়ার নিয়মে চলবে, আপনি আপনার নিয়মে চলবেন। যে আজকে হাসছে কালকে ওই লোকটাই আপনার সামনে এসে বলবে জানতাম তুই লাইফে কিছু করবি। যখন ওই ভাঙা সাইকেলটা নিয়ে আর শুটেড বুটেড কোটেড হয়ে টাই লাগিয়ে, হিন্দি মিডিয়াম সরি ইংলিশ মিডিয়ামের ছেলেরা টাই করতে পারে, বাংলা মিডিয়াম ছেলেদের টাই করার প্রয়োজন পড়ে না। টাই বাঁধাটা আপনি প্রফেশনে এসে প্রথম শিখবেন। কথা হয়ে আছে? কারণ আমরা যেসব স্কুলে পড়তাম পুরো লামারি নিয়ে ছিল না, সাউথ পয়েন্ট ছিল না, ছিল না ডন বক্স, ছিল না টেকনো ইন্ডিয়া। বাবার এসি গাড়ি করে স্কুলে যাইনি, যে স্কুলে নাম যদি গুগলে সার্চ করি গুগল বলবে দ্য রেজাল্ট ইজ নট ফাউন্ডেবল, অথবা গুগল বলবে হোয়াট ডু উই মিন টু সে, মানে আমি কি বলছি গুগল বুঝতে পারছে না। স্কুলের নাম বললাম বাংলাদেশী প্রাথমিক বিদ্যালয়, গুগল খুঁজে পাচ্ছে না কোথায় স্কুল এটা। জানো আমরা টেকনো ইন্ডিয়া করিনি, যার কারণে এই প্রফেশন থেকে দেখে বোঝা যাবে না জীবন ছিল অর্ডিনারি, মানুষের পাওয়ার পর লাইফ তো গিয়েছে এক্সট্রাঅর্ডিনারি। তাহলে আপনি অর্ডিনারি হয়েছেন, আপনাকে এক্সট্রাঅর্ডিনারি তৈরি করার জন্য মানুষের প্ল্যাটফর্ম আছে। জানো কয়লা থেকে যখন হিরে পাওয়া যায়, সেই হিরের ভ্যালু করোড় টাকা আসে না, হিরেটাকে যখন পালিশ হয় তখন তার দাম করোড় টাকা আসে। জানো এখানে যারা বসে আছি দে আর অল ডায়মন্ড অ্যাচিভার, কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনাকে ঘষে ডায়মন্ডটা তৈরি করবে। আপনাকে 5 ইয়ার্স দিতে হবে। আর এই 5 ইয়ার যখন এই ইন্ডাস্ট্রিতে আপনাকে যখন এক্সাম নেবে, আপনি যখন লড়াই করবেন, এই সিস্টেমে আসার আগে আপনার কালার থাকবে, মনে করুন কালার আছে কাশ্মীরি আপেলের মতো। এই প্রফেশন আসার পর যখন 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস লড়াই করবেন, তখন দেখবেন ওই আজকের মার্কেটে টমেটোর মতো কালার চলে আসবে, তারপর চুপসে গেছে। কালকে যখন ভালো রোজগার পাবে দেখবেন আবার জেগে যাবে। ইন্ডাস্ট্রিতে শুরুতে যখন লড়াই করতে এসেছিলাম, লড়াই করতে এসে কারো কোমরের সাইজ ছিল 32, কারো ছিল 36, কারো 34। 1 বছর থেকে 2 বছর যখন লড়াই করবেন দেখবেন ওই 32 থেকে হয়ে গেছে 22 ইঞ্চি। বেল্টের ছিদ্র নেই, জানো একটা মেরে গরম করে আরো দুটো ছিদ্র তৈরি করছি। বাড়িতে বলছে কি রে তুই উড়ে যাবি, 100% উড়বে। ও প্লেনে করে উড়ে গিয়ে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখবে, কেএল টাওয়ার দেখবে, ও বুর্জ খলিফা দেখবে। দুবাইয়ে গিয়ে, দুবাইয়ের বাড়িতে গিয়ে ল্যাম্বোর্গিনি রেসিং করবে, ওখানে ল্যাম্বোর্গিনি রাইড করা হয়, অনেক উঁচুতে উঠে ড্রাইভ করে আবার বল মারতে মারতে নিচে পড়বে। ওই গাড়িটার ভ্যালু বোঝানো হয় কেন 2.5 কোটি 3 কোটি টাকা দাম, ভেতরে একটা লোন পর্যন্ত টাচ করবে না। ড্রিমার বানানো হয়, ওয়ার্ল্ডের ড্রিম সিটি, ড্রিম কান্ট্রি। যাকে মরুভূমি ছিল সেই আজকে এমন জায়গা বানিয়েছে, গোটা বিশ্বের টপ লোককে, গোটা বিশ্বের লোককে তাক লাগিয়ে দিয়েছে। Yes or no? স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে যখন আপনি অ্যাডমিশন হবেন, লড়াই করতে থাকবেন, তখন একাধিক প্রবলেম আপনার সাথে ঘটনাগুলো ঘটবে। 30 বছরের পরিশ্রম করে জীবন চালানো থেকে 5টা বছরের পরিশ্রম করে বাকি জীবনটা সাধারণ কাটানো। এটা হচ্ছে স্মার্ট ভ্যালু। সবাই যদি স্মার্ট ভ্যালু বুঝে যায়, তাহলে ট্রেনে কলা বিক্রি করবে, ডজন কলা 20 টাকা, ডজন কলা 20 টাকা, 20 টাকা। জানো কমলা লেবু বিক্রি করবে, জুতো পালিশ করবে কারা, জানো বাসে চাপবে কারা, সবাই 4 চাকায় যাচ্ছে, তারা বাস পানিটা কাঁদতে শুরু করে দেবে। জানো আমরা তো চাই না সবাই আসুক, জানো দীঘা লোকে ওই করে যেতে পারে, দেখা গেছে লোকে থাইল্যান্ড সব ভর্তি করে যাচ্ছে, প্লেনে ঝুলতে ঝুলতে থাইল্যান্ড যাচ্ছে, তাহলে থাইল্যান্ডের ভ্যালু থাকবে না। সবাই যদি দুবাই যায়, তাহলে দুবাই বুর্জ খলিফার ভ্যালু থাকবে না। জানো সবাই দুবাই গেছে কোথায়, লেকটাম 10 টাকায় দুবাই প্যান্ডেল ছিল না। জানো কাহিনী তো এটাই, কেউ গিয়ে আনন্দ মেটায় দেখিয়ে, আবার কেউ টিভি দেখে আনন্দ পায় হাত তালিয়ে।
দেখবেন নিচে সমুদ্রের নিচে মানে দেখবেন মাথায় মাস্ক অক্সিজেন করে নিচে নামছে, নিচে নেমে সমুদ্রের মাছের ছবি তুলছে, দেখবেন নিচে নেমে আন্ডার ওয়াটারে। यस ये জানো ম্যাক্সিমাম শুট আছে কোথায় না, ম্যাক্সিমাম শুট আছে সেটা হচ্ছে পাঠায়া। পাঠায়া সি বিচে, যে কোর আইল্যান্ড সি বিচ, ওখানে যাওয়ার সময় আন্ডার ওয়াটার রাইড আছে, আপনাকে নিচে নামাবে। আমার লাইফে যখন আমি ফরেন ট্রিপ গিয়েছিলাম, যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম, তখন ইন্ডাস্ট্রি টু থাইল্যান্ড যাই, যাওয়ার সময় রাত্রির 12:50 এখান থেকে ফ্লাইট ছাড়ে দমদম এয়ারপোর্ট। কলকাতার মানে 50% জায়গা নিয়ে এয়ারপোর্ট তৈরি হয়েছে, এত বড় এয়ারপোর্টটা বাইরে থেকে বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে? নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন রাত্রির 12:50 ইন্টারন্যাশনাল ফ্লাইট উঠছে থাই এয়ারলাইন্স, যখন রাত্রির 12:50 প্লেন ছাড়ছে, ভিতরে গিয়ে দেখলাম ইন্ডিয়া থেকে মাত্র 120টা লোক যাচ্ছে। 130 কোটি মানুষের মধ্যে 120 জন। ভালো করে ফিল করুন, সিটে বসা মাত্রই স্যার ম্যাম বলে লোককে সম্মান দিচ্ছে। আমি একটা অ্যাসোসিয়েটকে বললাম, স্যার কেন বললো বলো তো, এটা খাবারটা কেন বই নিয়ে যাচ্ছে বলতো, কেন স্যার বলছে? বলে মাঠভেলি করবে না, মাঠভেলি করবে না, মাঠভেলি নলেজ দিয়ে আছে, বলছে মাঠভেলি পড়ি বলে স্যার বলছে। তো চেনো মাঠভেলি করে? ये জানো ও স্যার বলে কেন সম্মান দিল, ম্যাম বলে কেন সম্মানটা দিল, কেন এটা খাবারটা বই নিয়ে যাচ্ছে, ওয়াই? এটা খাবার বই নিয়ে ওর কর্তব্যটা, স্যার বলে কেন সম্মানটা দিল? কারণ ও জানে রাত্রির 12:50 মানে এন্টার ভারতবর্ষের পুরো রেস্ট অফ সোসাইটি ঘুমাচ্ছে। 130 কোটি মানুষের মধ্যে মাত্র 120 জন লোক যারা ফ্লাইটে চেপে ভারত ছেড়ে বিদেশে যাচ্ছে। 130 কোটির মধ্যে মাত্র 120 জন মানে দম আছে। জানো ওনারা জানে যে এই সিটটার ভ্যালু আছে। 130 কোটির মধ্যে 120 জন পার্সেন্টেজও আসবে না। মানে কোটিতে একজন। ওই সিটটায় যখন বসতে গেলে উনি জানেন এই সিটটা বসতে গেলে অকাদ লাগে। বলে সেই দিন চিন্তা করে দেখ, যেদিন তোকে কেউ বলেছিল মাঠ ভ্যালি ছেড়ে দে তো জিন্দগি বরবাদ হয়ে যাবে, সত্যি উনি কি ঠিক বলেছিল নাকি ট্রেনিং লিডারটা ঠিক বলেছিল? যে ছেড়ে যেতিস তাহলে বাসে করে ঝুলতে ঝুলতে দীঘায় সাপ মেটাতিস। ছেড়ে যায়নি বলে ফ্লাইটে বসেছে রাত্রির 12:50। আর ভালো করে ওপর থেকে দেখতে নিচেটা তার বাড়িটা কোন জায়গায়, মনে হচ্ছে বাড়িটা এই জায়গায়। আর এলে তো যে কাকু তো জেঠু যে বলেছিল যে কোম্পানি একদিন উঠে যাবে, ওর মুখে আগে ফুল দিই, এক ঝাড় গোলাপ ফুল এনে মুখে গুঁজে দিই। বলে মুখে ফুলটা দিলি কেন? বলে বলেছিলেন ভাগ্যিস আপনি উঠে যাবে। দেখলাম ইন্ডাস্ট্রি উঠলো, আবার আমিও উঠে যাচ্ছি রাতে 12টা। যখন ওখানে এয়ারপোর্টে নামলো, এয়ারপোর্টে যখন ওখানে নামলো, নামার পর যখন লাগেজ ফাগেজ সবকিছু বডি দেখিয়ে লাগেজ ফাগেজ সবকিছু নিয়ে যখন ভিসা বানালাম, ভিসা হাতে ধরিয়ে দিল, থাকার ভিসা 14 দিনের দিয়ে যখন হাতে সব দেওয়ার পর যখন সব লাইন দিয়ে বেরোচ্ছে, ইন্ডিয়ার একটা আওয়াজই অন্য লেভেল। জানো সামনে থেকে কেউ মাঠভেলি নাম্বার ওয়ান বলছে, পিছন থেকে কাঁপছে লোক, অন্য দেশের লোকেরা হাঁ করে তাকিয়ে যে কারা। আমি বলছি আর ইউ ইন্ডিয়ান? না ইন্ডিয়ান। ইন্ডিয়ার লোক যেখানে যায় জোশ পাল্টে দেয়। লাস্টে সব যেহেতু পুরো ইয়াং ব্যাচটা ছিল, লাস্টে একটা আওয়াজ দিল যে চিরবিং চিরবিং দুম দারাক্কা হু ভা হু ভা, পুরো কাঁপছে হু ভা বলে, বুঝেছে? জানো বাইরে বেরোনোর পরই দেখলাম মাঠভেলি ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে থাই, দুটো থাই গাইডার্স আছে, থাই মহিলা, থাইল্যান্ডের গাইডার, তারা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে স্মার্ট ভ্যালু। চুঁচা চ্যাংচুং করে কি কথা বলতে হাফ কথা বলতে পারছে, হাফ কথা হয়ে যাচ্ছে। মানে প্রপার ইংলিশও নয়, প্রপার ইংলিশও নয়, বা প্রপার থাই ইংলিশ মিক্সিং ভাষা। কথা হয়ে যাচ্ছে? যাই হোক, মনে হয় যে হ্যাঁ মাঠভেলি ঝান্ডা আছে, মানে মাঠভেলি এখানেও ঝান্ডা উঠছে। ইয়ে বাসে বললাম যে বাসে সবাইকে তুলছে, সবাই শুধু বাসটা হাত দিয়ে দেখছে, 4-5টা ছবি তুলছে। কারণ এরকম বাস যদি আমাদের এই রাস্তায় চলে 100% আটকে যাবে। কথা হয়ে যাচ্ছে? নিচের ফ্লোরে ওয়াশরুম, টয়লেট ইন এভরিওয়ান, উপর ফ্লোরে গিয়ে সব উঠে আছি, পুরো দেখতে দেখতে যাচ্ছি। বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা জ্যাম বলে তো কোনো আমরা অপশনই খুঁজে পাই, দেখতে পাই। একটা রুট দিয়ে যাওয়ার জন্য মিনিমাম 5, 6, 7 রকমের রুট আছে।
যেটা খুশি যেতে পারে। কথা হয়ে যাচ্ছে? প্রত্যেকজনের ব্যবহার আলাদা, অসাধারণ বিয়ে। তো যাই হোক, ওঠার পর ইন্ডাস্ট্রি যারা গ্রুপ গাইডার ছিল তারা আমাদের নিয়ে গেল, সোজা নিয়ে গেল কোথায় না পাঠায়াতে। পাঠায়া ওয়ান অফ দ্য টপ হোটেল, পাঠায়া মার্কিউর হোটেল। হোটেলের নাম শুনে বলছি, ক্লিয়ার? আর ব্যাংকক এয়ারপোর্টের নাম ছিল সুবর্ণভূমি এয়ারপোর্ট। যখন এন্ট্রি করে গেছে তখন লিখছিল সুবর্ণভূমি এয়ারপোর্ট, ওয়েলকাম টু সুবর্ণভূমি এয়ারপোর্ট, ওয়েলকাম টু ব্যাংকক। যেগুলো সাধারণত আমরা ফিল্মে দেখেছি, চলন্ত সিঁড়ি দিয়ে এরকম করে যাচ্ছে ব্যাগ নিয়ে। যেতাম কোনো মুভিতে দেখবেন কোনো হিরো হিরোইনরা ব্যাংককে দেখবেন ম্যাক্সিমাম অনেক শুটিং আছে। থাইল্যান্ড ব্যাংককে প্রচুর সিনেমা শুটিং আছে, ওই আছে ওরে কোনো হিরো হিরোইন তারা চোখে সানগ্লাস লাগিয়ে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মানে কয়েক যদি দেখা যায় এখান থেকে আপনার পুরো পলাশি ফিনিশ হয়ে যাবে, অত দূর পর্যন্ত চলে যাবে, ক্লিয়ার? লাস্ট প্রান্ত পর্যন্ত চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে আছে, কি মজা! আমরা বারবার উঠছি নামছি, বুঝে আছে? প্রথম যেটা গেলে যেটা ব্যাপারটা হয়, বুঝে আছে? যেতাম না। তো তারপর ওখানে নিয়ে চলে গেল পাঠায়াতে। পাঠায়া গেলাম, দেখা যায় সুন্দর করে লেগেছে পাঠায়া, ওয়েলকাম টু পাঠায়া। পাঠায়া যাওয়ার পর দেখলাম একটা ফাটাফাটি হোটেল ইন্ডাস্ট্রি বুক করেছে, হোটেল মার্কিউর হোটেল, ক্লিয়ার? সেই হোটেলে বিভিন্ন কান্ট্রির লোক ওখানে অ্যাভেলেবেল। কিন্তু আমি খুঁজে পেলাম না আমার পাশের বাড়ির কোনো টিচারকে, প্লেনেও দেখতে পাইনি। আমার মনে হচ্ছে আমার আগে চলে গেছে। আমার মনে হয়েছিল আমার প্রাইভেট টিচার আগে চলে গেছে মনে। আমার মনে হয়েছিল আমার বাড়ির সামনে এসডিও বিডিও ইন এভরিওয়ান কেউ না কেউ কোনো প্রফেশনে কাজ করে। তারা দিয়ে যখন রাস্তা দিয়ে বেরিয়ে যায় পাড়ার লোকেরা মাথা নত করে কথা বলে। আমি একটা লোককে আপনি খুঁজে পাইনি ওখানে। আমি পুরো যদি হোটেলটা সার্চ করে যে একটা লোককে খুঁজে পাইনি যিনি আমার এরিয়া থেকে এসেছে, যারা বলেছিল মার্কেটিং সিস্টেমটা কিছু হয় না, লাইফ বরবাদ করে দেয়। সেই মহান ব্যক্তিদের খুঁজে পাইনি। চাণক্যর পরের নাম মহান ব্যক্তি, যেটা না সেই মহান ব্যক্তি কোনো খুঁজে পাইনি যারা মার্ট ভ্যালু না করার জন্য, মার্ট ভ্যালু করার জন্য আমরা অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছিল। একটা লোককে খুঁজে পাই। মার্ট ভ্যালু সিস্টেম যদি খারাপ মানে তাহলে আমার জ্ঞানে উনি আমার থেকে বেশি ট্যালেন্টেড। আমাদের এই প্রফেশনাল থেকে ভালো প্রফেশন আছে, তাহলে ওই ভালো মহান প্রফেশনাল লোককে আমি খুঁজে পাই। তারপরে বাথরুম গুলো খুঁজে দেখলাম যদি এখানে ওয়াশারের কাজ করে তাও নেই। কথা হয়ে যাচ্ছে? মানে লাইফের প্রথম ট্রিপ, ফার্স্ট ট্রিপে গেছি, গিয়ে খুঁজে বেড়াচ্ছি দু চারটে অ্যাসোসিয়েট, তুই দেখ ওদিকে আমিও দেখি, সব ইন্ডিয়া থেকে কেউ এসেছে কিনা কাউকে খুঁজে পাইনি। ফ্রেশ হওয়ার পর তারপরে আমাদের নিয়ে গেল কোথায়, বললো কোর আইল্যান্ড সি বিচ নিয়ে যাবে। কোর আইল্যান্ড সি বিচ মানে একটা শুধু মুভিতে শুটিং এ দেখেছিলাম, যে শুটিংটা ছিল সানি লিওন ডান্স করেছিল, হানি পানি ডান্স করেছিল। কোর আইল্যান্ড সি বিচ, যে জলের কালার এতটা সুন্দর, সুইমিং পুল অত সুন্দর জল, ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না। কোর আইল্যান্ড সি বিচ, বলিউডের কোনো অ্যাক্ট্রেসরা ওই জায়গায় গিয়ে ডান্স করে আছে। বলিউড আজকে ডান্স করেছে, আজকে মার্ট ভ্যালু ডান্স করেছে। এটা না পুরো আমাদের নিজস্ব গ্রুপে 32 জন ছিল। 32 জন গ্রুপ মানে কোন স্টেটের ছেলেকার নিতে হয়নি। 32 জনের আওয়াজই অন্য লেভেল। সব ওখানে গিয়ে শেরখান হয়ে গেছে, বুঝা যাচ্ছে? তো যাই হোক, তো তারপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাদেরকে বাস দাঁড় করালো, তারপরে গিয়ে সি বিচের সামনে নামালো। সি বিচের সামনে যখন নামালো তখন দেখলাম যে সমুদ্রের জল ওই দীঘা যেমন থাকে ওরকম সমুদ্রের জল আছে। এখানে স্নান করবো তো একই ব্যাপার। বলো না, এ তো টেলার, ফিল্ম এখনো বাকি আছে। তারপর দেখলাম বোর্ড আসছে, স্পিড বোর্ড। স্পিড বোর্ডে সবাইকে তুলছে। যখন স্পিড বোর্ডে গেট ধরে উপরে উঠছি, নিচে দেখলাম কি একজন দাঁড়িয়ে কি ছবি তুলছিল। ওরও কাহিনী আছে। পরে এসে দেখছি আমাদের ছবি বিক্রি হচ্ছে, লোক কিনছে। কথা ভাই আছে? পরে এসে দেখি সি বিচে আমরা সব যারা সিনিয়র আছেন সবাই ছবি দেখছি বিক্রি হচ্ছে। লাইন দিয়ে রেখেছে, সবাই ছবি তুলে, কিছু লোক কিনে নিয়েছে, কিছু কিনে নিয়ে যাচ্ছে। আবার আমরা নিজেরা আমাদের ছবি পড়ে আছে। আরে কে বোঝায় দাদা ভাই তোমার ছবি, কে বোঝায় তোর ছবি রয়েছে। ক্লিয়ার? 2 কপি 3 কপি করে বানিয়ে রেখেছে। 2 কপি নিয়ে কি করবো, 1 কপি দাও, বাকি 2 কপি রেখে দিলাম, অন্য লোক কিনে নিয়ে গেল বাড়িতে, আমরা সবাই সাজিয়ে দিলাম। ইয়েস আর নো? কথা ভাই আছে? যাই হোক, এখন স্পিড বোর্ডে উঠছিলাম, ওঠার পর তারপরে নিয়ে গেল মাঝ সমুদ্রে আরেকটা বোর্ডে আমাদের চেঞ্জ করলো। ওই দ্বিতীয় বোটে নিয়ে গিয়ে
সেখানে বললো হাতে স্ট্যাম্প মারো, ঠকাস ঠকাস করে স্ট্যাম্প দিয়ে একটা বেল্ট লাগিয়ে দিল। ইন্ডিয়া থেকে হয়েছে, ইন্ডিয়ার 3টে ফ্ল্যাগের ছবি দিয়ে আছে আর একটা এখানে স্ট্যাম্প দিয়ে আছে। এই স্ট্যাম্পটা কি কারণে হারিয়ে যাবো তার জন্য বলছে না, এই স্ট্যাম্পটা দেখালে এখানে যতগুলো রাইড আছে প্রতিটা রাইড তোমাকে শোধ করতে হবে, 1 টাকা দিতে হবে না, পুরো খরচা ইন্ডাস্ট্রি পেড করে দিয়েছে। ভাই আছে। তারপরে কি বললো না, বললো প্যারাশুট রাইড আছে, প্যারা রাইড। ক্লিয়ার? লাইভে অপরচুনিটি ছিল প্যারাশুট রাইডের। আমি আমার এরিয়ায় যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনাকে অনেকে বলে দেবে, কারণ আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর আমি অ্যাপ্লাই করেছিলাম। আমাদের সময় ফর্ম বেরিয়েছিল, অনলাইন থেকে ফর্ম বেরিয়েছিল, 3টে ফোর্সে অ্যাপ্লাই করেছিল, জেনারেল ফোর্স, নেভি ফোর্স, এয়ার ফোর্স। আমি এয়ার ফোর্সে অ্যাপ্লাই করেছিলাম এবং এয়ার ফোর্সে অ্যাপ্লাই করার পর সেখানে সিলেক্ট হয়েছিলাম। প্রবলেম ছিল ট্রেনিং ছিল, ট্রেনিং এ যখন আমাকে আপডেট দেয় দিতে আমি মার্বেল ইন্ডাস্ট্রিতে অলরেডি জয়েনিং হয়ে ফুল ফোকাস করে দিয়েছি। কথাটা ভাই আছে? মেডিকেল সার্টিফিকেট পাস করে গেলাম, শুধু আমার লাইফে ট্রেনিংটা বাকি ছিল। তো যাই হোক, ট্রেনিং থাকলেও প্যারাশুট রাইডিং হতো, ওপর থেকে ফেলে দিত, পড়ার আগে প্যারাশুটটা খুলতে হতো। আমি দেখলাম যাক জীবনের একটা ট্রেনিং মাত্র যে ট্রেনিংটা মার্বেলও করিয়ে দিত। ভাই আছে? তো প্যারাশুট রাইডে ওদের 5 মিনিট ভাষা মিক্সিং করে বলছে, হাফ ভাষা বুঝছি, হাফ ভাষা বুঝতে পারছি না। ক্লিয়ার? আগে দেখলাম কি ব্যাপারটা দেখি, কি এটা বললো, বলার পর আমি বুঝতে পারলাম যে আন্ডার ওয়াটার আর কি বলছিল, মানে ওয়াটার বলে বলেছে না, বোঝা যাচ্ছে। আমি দেখি আগে কি ওয়াটারে কি বলছে। একজনকে তুলেছে, প্লাস চাইনিজ গুলো প্রচুর ঘুরছে, ওরা চাইনিজ বা বিভিন্ন দেশের আসছে, যেটা হচ্ছে কি না আপনাকে প্যারাশুটে তুলে মাঝ সমুদ্রে গিয়ে আপনাকে ডোবাবে, চবান করে ডুবিয়ে তুলে নিয়ে যাবে। আরে না দাদা নমস্কার, কথা ভাই আছে। তারপর দেখলাম প্যারাশুটে বলছে, শুধু প্যারাশুট রাইড না, অনেক উঁচুতে নিয়ে গিয়ে পুরো ওই জাহাজের পুরো সাইডটা ঘোরাবে, ওপর থেকে সমুদ্রের ভিউ থাকে। আর ঠিক আছে, এটা আমি এগ্রি, তবে আগে দেখি 2-4 দিন বেঁচে বেপি রাখি। আমার স্ট্যাম্প আগে মেরে দিয়েছে। আমার সামনে 2 জন ছিল দাঁড়িয়ে চাইনিজ, আর আমার পিছনে পুরো টিম দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে বললাম ভাই আসছি না, বলে এদেরকে সামনে এগিয়ে দিয়ে 5 জনের পিছনে দাঁড়িয়ে পড়ে। দেখি চাইনিজরা বেঁচে আসছে, ঠিক আছে, আগে আমাদের উপরে দেখি বেঁচে আসছে। কথা হয়ে যাচ্ছে? আমাদের উপরে দেখলাম পুরো হাত পা শক্ত হয়ে, যেমন নিচে হাত পা শক্ত, যাই উপরে তুললে দেখি আনন্দে নামছে, তাদের কিছু একটা ব্যাপার আছে। তারপরে যখন গেলাম, গিয়ে যখন দাঁড়ালাম, বুকটা রান করে চাপড়া দিল, দিয়ে বেঁধে দেওয়ার পর একটু ভয় লাগছিল কি হবে উপরে, হয়ে যাচ্ছে। তারপর দেখলাম শার্ট করে যখন টানটা মারলাম, এর উপরে আর কোমরে একটা দড়ি ছিল, যে দড়িটা প্যারাশুটে ছিল, সরি স্পিড বোর্ডে বাঁধা ছিল, স্পিড বোর্ডের সাথে একটা দড়ি বাঁধা আছে, অনেক উঁচু করে দড়িটা আছে, এবং আপনি ওপরে ওড়ার জন্য সেটা পিঠে প্যারাশুট আছে। যাই ও টান মারলো, শার্ট করে আপনি উপরে উঠে যাবেন। এবার অনেক উঁচুতে উঠে গেছে, কিন্তু দড়িটা কোমরের সাথে একটা দড়ি এক্সট্রা বাঁধা আছে স্পিড বোর্ডের সাথে, তবে অনেক উঁচুতে। আমরা যখন ঘুরিয়ে উড়াই, একসঙ্গে ঘুরিয়ে আনন্দ পেয়েছি। পরে দেখলাম প্যারাশুট আমার পড়া আছে, কথা ভাই আছে। নিচে দেখছি স্পিড বোর্ড, মানে ওটা হচ্ছে লাঠাইটাই বলা হয়, আর আমাকে উপরে বলাচ্ছে, আমি উঠছি। তো ওই জায়গাটা যখন গাড়াচ্ছি, হালকা একটু দমদম করছিল যে কি হবে, আর যা হবে দেখা যাবে। অন্তত এত সবাই পারছে, চাইনিজ গুলো উড়ে দৌড়াচ্ছে, আর আমরা ইন্ডিয়ানে পারবো না, হয়ে যাচ্ছে, দেখা যাবে। তো যাই হোক, তো তখন ওখানে ফিল হয়েছিল, এবং ওই সময় চিন্তা করছিলাম যে এই কারণেই মনে লোকে বারণ করতো, বাবা দুনিয়ার যা কিছু করবি মান ভ্যালু করবি না, ওপরে তুলে নিয়ে যাবি। অনেক লোক বলে না, তুই কত উঁচুতে উঠবি দেখবো, ও দেখতে পাবে, চিন্তা করার কিছু নেই। যাই হোক, যখন প্যারাশুটে পুরো ওপরে তুললো, ওপর থেকে যখন পুরো নিচের ভিউটা দেখছিলাম, জাহাজটাকে এইটুকু লাগছিল, ছোট্ট, মানুষগুলো নয় পিঁপড়ের মতো। তখন যে ভিউটা লেগেছিল আপনি বিলিভ করতে পারবেন না, ওয়ার্ডলেস, আপনাকে ভাষায় ব্যাখ্যা দিতে পারবো না। আর এর জন্যই মনে হয় লোকে বারণ করে, বাবা দুনিয়া তুই সব কাজ কর, প্রবলেম নেই, মার ভ্যালু করেই বসাবি। তো যাই হোক, প্যারাশুট রাইড করার পর তারপরে একটা রাইড ছিল আন্ডার ওয়াটার, মানে সমুদ্রের নিচে আপনাকে নিয়ে যাবে। যারা থাইল্যান্ড কোয়ালিফাই, আপকামিং অফার আরো আসবে, প্রবলেম কিছু নেই। টিকে থাকলে 5 বছরে মিনিমাম 3-4টে ফরেন ট্রিপ থাকবে, দুনিয়ার থেকে বের হয়ে। কথাটা বোঝা যাচ্ছে? তো যাই হোক, তো এবার আন্ডার ওয়াটার নিচে নামাবে, অক্সিজেন মাস্ক পরালো,
করিয়ে নিচে নামাতো। তারা কিছু তো ভয় দেখিয়েছিল, এই হয় ওই হয়, এই হয় ওই হয়, কিচ্ছু হবে না। যে সময় যে এরিয়ায় প্রথমে থাকতাম সেই এরিয়াতে বড় বড় পুকুর ছিল, 5 থেকে 10 পর্যন্ত। যেদিন ছুটি থাকতো সেদিনকে সবাই বেশি করে স্নান করা হতো, চোখগুলো সব লাল জবা ফুল মতো হয়ে যেত, কারণ মা মারার জন্য দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে। জানো আজকে যেমন লোকে মোবাইল ফোনে গেম খেলে, একটা সময় ছিল আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে লোকে গেম খেলতো, ফুটবল খেলতে যেত। সব থেকে বেশি খেলা হতো বৃষ্টি হয়ে গেলে, বর্ষার সময় একটা বল নিয়ে 15 জন তার উপর পড়ে গেল, কাদা মেঘে ভূত হয়ে সব বাড়ি ফেঁচে চিনতে পারছে না কে। কথা বোঝাচ্ছে? তো যাই হোক, তো সেই জায়গায় গিয়ে আমরা বললাম কত পুকুর পার করে দিয়েছি সব সাঁতার কেটে কেটে, আর সেখানে সামনে কোনো ব্যাপার না। অসুবিধা হলে গাইডার বললো, যদি অসুবিধা বোঝায় চুঁচা করে কি কথা বললো, বললো যদি অসুবিধা হয় এটা বুঝতে পারলাম, ইশারা করে বোঝাচ্ছে, এটা বুঝতে পারছি যে উনি বলতে যাচ্ছে যদি কোনো অসুবিধা না হয় তাহলে এরাম দেখাতে হবে, আর অসুবিধা হলে এরাম এরকম কেউ করবে না, সবাই এরকমই দেখাবে। আমাদের একটা 10 জনের গ্রুপ হয়ে নিচে নামলো। নিচে যখন নামালো বললো সাঁতার কাটা জানলো হাত পা ছুড়বেন না, আপনি ফিল করলো সাঁতার কাটা জানেন না, আর গাইডারের কাছে নিজেকে পুরো সমর্পণ করতে হবে। গাইডার যদি বলে হাত ডান দিকে না, ডান দিকে না নিয়ে বাঁ দিকে নাড়ি মরবে, যেতাম না, সব সঠিক কথা বলে দিত, সঠিক আছে, কোনো প্রবলেম নেই, রুলস রেগুলেশন মেনটেন করবে বলে দিলাম। নিচে যখন নামাচ্ছে নামছি তো নেমেই যাচ্ছি, ক্লিয়ার। মাঝে মাঝে মনে হচ্ছে সে শ্রীকৃষ্ণ সিনেমা দেখেছিলাম, হাত পা বেরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, বলো না ভয়ের কিছু ব্যাপার না, নিচে নামলাম। নিচে যখন নেমে একদম সমুদ্রের আন্ডার ওয়াটার, সমুদ্রের নিচে পাটা পড়বে, মানে জীবনে এমন কিছু পূর্ণ কাজ করেছিলাম বলে হয়তো ওই জায়গায় গিয়ে দেখতে পেরেছিলাম, মানে পূর্ব জন্মের কোনো পূর্ণ কাজ। আর মাঠভেরু প্রফেশনে কিছু মানুষকে ক্যারিয়ারের জায়গা দেখিয়েছিলাম বলে তার হয়তো আশীর্বাদের ফলে আমরা যেতে পেরেছিলাম। আন্ডার ওয়াটারের নিচে নামিয়েছে, নামানোর পর যখন আমরা দাঁড়িয়ে আছি, গাইডার বলছে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করছে, আমরা সবাই এরকম করে থাম দেখালাম যে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি আপনার কাজ করুন, বুঝলাম। তারপরে উনি আস্তে আস্তে হাত ধরে সবাইকে হাত ধরে এগিয়ে যাচ্ছে। সামনে একজন ক্যামেরাম্যান, সে দেখছি ভিডিও করে যাচ্ছে, আর ওই ক্যামেরা করার পর ডিস্কগুলো এইচডি ডিস্ক বানিয়ে ওই ডিস্কগুলো সবাইকে উঠে দিয়েছিল। আমার নিজের ডিস্ক আছে, আমি সমুদ্রের নিচে, তারপরে হাতে পাউরুটি ধরিয়ে দিল, পাউ দিল, রুটি দেওয়ার পর বলছে রুটিগুলোকে মাছকে খাওয়াতে হবে। আর জীবনে এত বড় খাবার জানো যে সমুদ্রের নিচে গিয়ে মাছকে ধরছি আর রঙিন মাছগুলো খপ করে খাচ্ছে, তার একটা ভিডিও তৈরি। একটা বড় যে শাঁখ মানুষ বাজায়, এত বড় শাঁখ হাতে দিল, সবাই তুলে দেখলাম এটা শাঁখ, অরিজিনাল শাঁখ, ক্লিয়ার। এরকম ভাবে মানে করছে, সেই শাঁখটাকে ধরে হাতে দিলাম, সব হাতে দিল, বুঝাচ্ছে। পুরো সমুদ্রের যে নেচার ভিউ টিভিতে যা দেখি তার থেকেও সুন্দর, কথা বুঝাচ্ছে। যেমন তখন শুধু ফিল করছিলাম, এসটিপি করতে গিয়ে হেঁটে গেছি, ফলাপ করতে গিয়ে হেঁটেছি, জানো বাস মিস হলে লোকে হাঁটে, ট্রেন মিস হলে লোকে হাঁটে, কিন্তু মাঠ বের আমাদেরকে এমন জায়গা নিয়ে সমুদ্রের নিচে হেঁটে বেড়াচ্ছে আর রুটি খাওয়াচ্ছে, জানো। এর জন্যই ফিল করেছিলাম, এই কারণেই মনে লোকে বারণ করে বাবা দুনিয়ার যা কিছু করবি মাঠ ভ্যালু একদম করবে, স্মার্ট ভ্যালু করলে তোর লাইফ এরকম বদলাবে, এরকম চেঞ্জ হবে। আমি যখন এই প্রফেশনে এসে আমি যখন কিছু বন্ধুদেরকে মেসেজটা দিয়েছিলাম, তারা যে এখন রোজগার, এখন ইনকাম কি রে, এখন তো জীবন আনন্দ, গান শোন, দেখ গান শোন, লেলে মজা, এই দেখ গান শোন, কে নাচছে দেখ এরকম নাচ, বাদাম বুঝেছে, যে জানো গান বেরিয়েছে দেখ গেছো না, এখন ইনকাম করবি কি রে, 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট কর, রোজগার তো সারা জীবন করে আছে। আমি ক্লিয়ার? সেই দিন তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়েছে, কেউ গেছে ব্যারাকপুর, কেউ গেছে শান্তিপুর, কেউ গেছে দুর্গাপুর। মার্বেল ইন্ডাস্ট্রি ফোকাস করেছিলেন, জীবনের প্রথম ট্রিপ পেয়েছিলাম সিঙ্গাপুর। এবার আপনি কোথায় যাবেন, শান্তিপুর না সিঙ্গাপুর? যেতাম না, আপনাকে ফোকাস করতে হবে। ড্রাগনের মধ্যে জল পড়ছে দেখতে গেলে আপনাকে ফোকাস করতে হবে। বুর্জ খলিফা অরিজিনাল দেখতে গেলে আপনাকে তো ফোকাস করতে হবে। 10 টাকায় বুর্জ খলিফা দেখবেন, পরের দিন দেখতে যাবেন বাস। যেতাম না, তাহলে লাইফটা চেঞ্জ করার যে কি চাবি ওটা আপনার হাতেই আছে। ওপরওয়ালা
আপনাকে হাতে একটা রাইফেল ধরিয়ে দিয়েছে আর ক্যারিয়ারের গুলি মাত্র একটা, শূন্যে চালাবেন না সঠিক জায়গায় চালাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কথাটা বোঝা যাচ্ছে? তো যাই হোক, সঠিক জায়গায় চালিয়েছিলাম। লোকে বলেছিল ডুবে গেছিস, আমি বলেছিলাম এতদিন তো গার্জেন জলে দিয়ে ডাঙায় দিয়ে এত কিছু দেখলো, দেখি না জল থেকে যদি কিছু ওঠে, সোনার কোটা রূপার কোটা, গল্প তো শুনেছিলাম। জানো কিছু না পেলে প্রবলেম কি আছে, 100 দিনে মাটি ফেলবো। কিছু না পেলে দুয়ারে সরকার আছে, কিছু না পেলে উঠোনে সরকার আছে, কিছু না পেলে আপনার কাছে আছে লক্ষ্মী ভান্ডার, নারায়ণ ভান্ডার, গণেশ ভান্ডার, কার্তিক ভান্ডার। প্রবলেমটা কিছু নেই। যে ভারতবর্ষে আপনি জন্মেছেন না খেয়ে দেবে মারা যাবেন না, জীবনের স্বপ্নগুলোকে অধুরা রেখে মারা যাবেন যদি নিজের লাইফটা সঠিকভাবে পরিবর্তন করতে না পারেন। এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছিলাম আমি। আমার সিনিয়রকে জিজ্ঞাসা করি এই সিস্টেম থেকে আমাকে সফল হওয়ার জন্য কি কাজ করতে হবে, বলেছিল মানুষকে মেসেজ দিতে হবে, সাবজেক্ট দেখাতে হবে, জয়েনিং করাতে হবে। না, লাস্ট আমি আমার টোটাল 13 ইয়ার্স লাইফে একটা সিঙ্গেল লোককে জয়েনিং করাই। লাস্ট 13 বছরের হিস্ট্রিতে একটা সিঙ্গেল লোককে জয়েনিং করাইনি। তাহলে অ্যাডমিশন হয়ে এত লোক হলো কি করে? সাবজেক্ট দেখাতে ছিল আমার কাজ, সিলেকশন নিয়ে কাজ তার। কারো বাড়িতে ফলো আপ করতে গিয়ে কোলাপুরি ছুরি ধরি তার গার্জেন, ফিডব্যাক করতে গেছি তার বাড়িতে, ফলো আপ করতে গেছি, কাউন্সিলিং হয়েছে তার বাড়িতে, ফলো আপ করতে গেছি। এখানে কে আছে যাকে জয়েনিং কেউ করিয়েছে? আপনি খুব নিজে জয়েনিং হয়েছে, আপনার মনে হয়েছে এখান থেকে ক্যারিয়ার তৈরি হওয়া সম্ভব, তাই আপনি নিজে অ্যাডমিশন হয়েছেন। আপনাকে কেউ জয়েনিং করায়নি, আমাকে কেউ জয়েনিং করায়নি। মার্ট ভ্যালি ইন্ডাস্ট্রিতে আমাকে ধরেনি, এই ইন্ডাস্ট্রিতে ধরা আমি দিয়েছি। আমার মনে হয়েছিল এখান থেকে জিন্দেগি লাইফ চেঞ্জ হওয়া সম্ভব। আমার মতো সাধারণ ছেলে গাড়ি কিনতে পারে, আমার মতো সাধারণ ছেলে বিদেশ যেতে পারে। কারণ কানা খোড়া বোবা ল্যাংড়া হাওয়া সবাই সিস্টেম থেকে জায়গা বানাচ্ছে। আমি এখানে বুড়াউন চুস্তা আসিনি, প্রফেসর এসে 17,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, 17 কোটি টাকা ইনকামের গেম খেলতে এসেছি। এই লেভেলের টার্গেট, এই লেভেলের কমিটমেন্ট আপনার থাকে, আপনার পাড়ায় আপনার বাড়ির আশপাশে কে কি করছে, কে কোথায় আছে সেদিকে তাকাতে যাবেন না। আর যে ভাবছেন, আপনি ভাবছেন আপনাকে নিয়ে দুনিয়া ভাবে, দুনিয়ার কোনো প্রবলেম নেই। আপনি গরিব হয়ে মরবেন কি ভিখিরি হয়ে মরবেন কি আপনি পচে বলে মরবেন, দুনিয়া দেখতে আসবে না। আপনাকে নিয়ে দুনিয়া ভাবে না, আপনি নিজেকে নিয়ে ভাবুন, দুনিয়া আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। ইয়েস আর নো? দুনিয়ায় কে কাকে নিয়ে সমালোচনা করে না। এক সপ্তাহ ওড়া বৃষ্টি হোক, এক সপ্তাহ যদি তীব্র বৃষ্টি হয়, লোকে কাঁচা কাঁচা গালি গালাজ দিয়ে পড়লো লাগে, ধুয়ে ঝাড়ে, ঝুলপুল পড়ে গেছে মুছে নিয়ে ওপরলাকে দেবে, এমন দেবে ওপরলাকে 3 দিন শুনতে পারবে না। লোকে ওপরলাকে ছাড়ে না। জানো কাকে নিয়ে লোকে সমালোচনা করেন আপনি দেখেন তো? সমালোচনা লোকে কাকে নিয়ে করেন? কাকে নিয়ে লোকে সমালোচনা করে? জিন্দা ইয়া মুর্দা লোককে নিয়ে? জীবিত লোককে না মৃত লোককে নিয়ে সমালোচনা করে? জীবিত লোককে নিয়ে। আপনি মারা যান কেউ সমালোচনা করবে না, বেঁচে থাকলে আপনাকে লড়াই করতে হবে। এটা ভারতবর্ষের মাটি। এই দেশে জন্মেছেন আপনি খুব লাকি। এই দেশে সকল লোকের সঙ্গে কানেক্ট কর। যদি আমেরিকায় জন্মাতেন, যদি আপনি জন্মাতেন রাশিয়া, যদি আপনি জন্মাতেন ফ্রান্সে, যদি আপনি জন্মাতেন কোরিয়ায়, তাহলে সেখানে আপনাকে সফল হওয়ার অনেক টাফ। কারণ ওখানে ঘরে ঘরে কম্পিটিশন, ওখানে সফল হওয়ার জন্য লোকে লড়াই করে, আর এখানে লোকে ফেলিওর হওয়ার জন্য লড়াই করে। আমার ফেলিওর লোকেরা একটা নেটওয়ার্ক মার্কেটিং করে, সে নিজের ফেলিওর তার জন্য টিম বানায়, ফেলিওরের টিম বানায়। জানেন না? জানেন না? দেখে দুদিন মার্কেট সিস্টেম চাকতে হয়েছিল, চেকিয়েছে সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে, সেই লোকটাদের একটা গ্রুপ বানায়, সেও 5টা ফেলিওর লোককে এক জায়গায় জড়ো করে গ্রুপ তৈরি করে। ওদের অবজেক্টিভ হয়ে যায় সবাইকে নেগেটিভ মেরে তো আমাদের স্থানে নিয়ে আসে। আমরা ইন্ডাস্ট্রির নামে ক্রিটিসাইজ করবো, ইন্ডাস্ট্রির এগেইনস্টে সমালোচনা করবো, কিছু যায় আসে না। এই দুনিয়ায় কাকে নিয়ে লোক সমালোচনা করে? লোক উপরওয়ালাকে ছাড়ে না। মাদার টেরেসাকে লোকে ছাড়ে না, ক্রিটিসাইজ করে। স্বামী বিবেকানন্দকে ক্রিটিসাইজ করে, ভগ্নী নিবেদিতাকে ক্রিটিসাইজ করে। জানো ভগবান জিসাসকে নিয়ে লোকে ক্রিটিসাইজ করে, কাকে করে না? ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারকে নিয়ে লোকে সমালোচনা করে। দেখুন পাড়ায় যান সমালোচনা করছে মুখ্যমন্ত্রীকে, ওই সিটে ওনাকে বসান পারবে না, মাফি করে দেবে।
Yes or no? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সমালোচনা করে, বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করে, টিভির সামনে বসে বিরাট কোহলিকে নিয়ে ক্রিটিসাইজ করে। যে লোকটা সমালোচনা করছে সে খেলেই না, তাকে ফিল্ডে নিয়ে গিয়ে ছুটতে বলুন, দুপা দৌড়ে গিয়ে দেখবেন পিছে গিয়ে শুয়ে পড়েছে, ট্রে করে তুলে নিতে পারছে। Yes or no? আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে এরা সমালোচনা, ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে সমালোচনা করে। অতিরিক্ত কালাম যে দারুণ কথা বলেছিলেন, যারা খেলোয়াড় হয় তারা সরগোল পাকায় না, দর্শকরা সরগোল পাকায়। ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, দেখবেন ক্রিটিসাইজ করছে পাকিস্তানের জনসংখ্যার লোক, ক্রিটিসাইজ করছে ইন্ডিয়ার জনসংখ্যার লোক। খেলোয়াড়রা কখনো ক্রিটিসাইজ করছে, খেলোয়াড়রা বসে বসে সমালোচনা করছে, দেখতে পাই তো? ইয়েস অর নো? যিনি সর্বোচ্চ খেলোয়াড় হয় সে ফিল্ডে থাকে। আলটিমেটলি আপনি যখন লড়াই করবেন এই জায়গাটা আপনি আইডেন্টিফাই করুন, কারণ আপনি যে দেশে বিলং করেন সেই দেশের জাতীয় খেলার নাম হচ্ছে কবাডি। কবাডি খেলার তারপর যে কি আছে, একজন দৌড়াবে বাকিরা পা ধরে টানলে বলছে আয় আয় আয়, তাকে যেতে দেয় না। এটাই হচ্ছে খেলার অবজেক্টিভ। 85% লোকেদের ক্যারেক্টার তো এটা, একজন উঠলে বাকিরা সবাই টানতে শুরু করে, এটা পৌঁছাতে দেবো না। তো সবাই ভাবে আপনি পাড়া থেকে ডেসক্রিপশন করে বেরোচ্ছেন কবাডি কবাডি করে, পাড়া থেকে লোক ছুটে ধর 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 ধর, কথা বোঝা যাচ্ছে? এটা তো বাস্তব, এটা হবে। আপনি আশা করেন কি করে? স্বামী বিবেকানন্দ দারুণ কথা বলেছিলেন যে মৃত মাছ, মরা মাছ যেদিকে জল বয় সেদিকে ভেসে যায়, জীবিত মাছ স্রোতের বিপরীতে যায়। তাহলে জলও তার কাছে অ্যান্টি, একটা জীবিত মাছের কাছে জল অ্যান্টি হয়ে যায়, জলের বিপরীতে মাছ ছোটে। যেদিকে জল যায় সেদিকে মাছ যায় না, মাছ যায় জল যেদিকে পড়ছে তার উল্টো দিকে যায়। ইয়েস অর নো? তাহলে আপনাকে লড়াই করতে হবে। সফলতা এমনি আসে না, সফলতাকে আপনাকে ছিনিয়ে নিতে হবে, সাকসেসকে ছিনিয়ে নিতে হবে। দম আছে তো? 3 ইঞ্চি কলকে নিয়ে মাটুল করতে পারবেন না, ওই আটাওয়ালা মালকে নিয়ে মাটুল আজ পর্যন্ত হয়নি, কোনো হবেও না। 3 ইঞ্চি হাঁটবি। আমার না পাড়ার কাকু বলছে সিস্টেমটা খারাপ, আমি ভর্তি হবো না, আমাকে তোমরা ফালতু দিয়ে ভর্তি করে দিয়েছো, অমুক তমুক, আমার লাইফ বরবাদ হয়ে গেছে। জানো কথা হয়ে যাচ্ছে? এখানে বসে থাকে কি ছেড়ে তারা বর্তমান ঈশ্বর, রাত্রি 8টার মধ্যে তার বাড়ি ঢুকতে হবে, টার্মস এন্ড কন্ডিশন আছে, এরা জীবনে সফল পারবে না। রাত্রি 8টার মধ্যে তার বাড়িতে ঢুকতে হবে, টার্মস এন্ড কন্ডিশন আছে। কারণ কিনা ওদের এরিয়ায় নাকি কিছু মেয়ে বাড়ি থেকে ছেলেগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে, ওর জন্য রাত্রি 8টার মধ্যে কেউ বাড়ি ঢুকতে হবে। ইয়েস অর নো? বাড়ির ডাল ভাত খেয়ে মার পেতে হবে না। বাড়ি নেগেটিভ, বাড়ির বাইরে বেরিয়ে আসুন, তাহলে প্রফেশন থেকে ডেভেলপ হবে। শুধু রাত্রিরে ঘুমোতে যাওয়ার জন্য বাড়িটাকে রাখুন, কি পাবো তো? আমার যখন এই সিনিয়রকে জিজ্ঞাসা করছিলাম, এই সিস্টেম থেকে সিনিয়রকে জিজ্ঞাসা করছিলাম যে এই প্রফেশন থেকে সাকসেসফুল হওয়ার জন্য আমাকে কি করতে হবে, তখন আমাকে একটা কথা, যে এই সিস্টেম থেকে সফল হওয়ার জন্য যে যত বেশি মানুষের কাছে মেসেজটা পৌঁছাবে সে তত তাড়াতাড়ি প্রফেশন থেকে বড় জায়গায় যাবে। আমি বলেছিলাম মেসেজ দিয়ে যদি লাখ টাকা রোজগার হয় আমি আছি দুহাত থেকে। মা ষষ্ঠীর দওয়ায় উপর থেকে থুতু পেলে মানুষের মাথায় পড়ে না, এই সরি মাটিতে পড়ে না, মানুষের মাথায় পড়বে। উপর থেকে আমি থুতু বাইরে বেরোন, থুক করুন উপর দিকে, দেখে মানুষের মাথায় পড়বে। 100% লোকে ঝগড়া লেগে যাবে। থুতু পড়েছে ও আপনাকে দেখতে পাচ্ছি, ইট পড়লে ওখানে রাম নাম সত্য হয়ে যেত, তাহলে ওরও সিকিউরিটি দরকার। কথা হয়ে যাচ্ছে? আমরা চোখে একটু রোমাল বেঁধে দিয়ে আনিবানি কানি করে স্টেশন থেকে ছেড়ে দিই, 100% আপনি মানুষের ধাক্কা খাবেন। যাকে ধাক্কা মারবেন সে রেগে যাবে, বলে গাড়ি মারলে দেয়ালে ছবি হয়ে যাবে। আমরা সিকিউরিটি দরকার। কথা হয়ে যাচ্ছে? আমি কাউকে এই প্রফেশনে জয়েনিং করাইনি, জয়েনিং করার অবজেক্টিভ নিয়ে প্রফেশন আসবে না, 100% ফেলিওর হবে। কারণ এখানে অনেকে মানুষজন থাকতে পারে জয়েনিং করে লাখ টাকা করোড় টাকা ইনকাম করা যায় না। আমাদের প্রফেশনে জয়েনিং করানোর অবজেক্টিভ না, লোককে সাবজেক্ট দেখানোর অবজেক্টিভ। এজন্য স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ক্লাসমেট বন্ধু থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার থেকে, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কোনো স্টাফ বার নেই যাকে আমি সাবজেক্ট দেখাই। আমি যে এরিয়ায় ট্রেন চেপে ঘুরতাম ওই এরিয়া এমন কোনো চেকার নেই যাকে সাবজেক্ট দেখাই। চেকার তো ধরে যাক টিকিট নেই, আমরা চেকারকে সবাই ধরে নিয়েছি। কথা ভাই আছে? ট্রাফিক পুলিশ বিনা হেলমেটে ধরে ফাইন করেছিল, গল্প করে তাকে ইনভাইটিং করি, তার
তার ছেলেকে নিয়ে সাবজেক্ট দেখে আইটি স্পট অ্যাডমিশন নিয়েছিল। এ জানো বলে অনেক তোমাদের কাছে ধরা ধরা কি বলছে, দুনিয়াকে ধরি আমরা। পুলিশ ধরে ক্রিমিনালকে, আমরা ক্রিমিনাল পুলিশ সবাইকে ধরি। পুলিশের ছেলে কোর্স করছে, কি করে কি হবে জানে না। বর্তমানে এন্টার টিভিতে সার্চ করে দেখা যায় অনেক ছেলে অ্যাসোসিয়েট, অনেক মেয়ে আছে যারা বিজনেসে অ্যাসোসিয়েট অ্যাক্টিভলি ওয়ার্ক করছে। কারো বাবা এসপি, কারো বাবা ডিএসপি, কারো বাবা থানার ওসি। ওসি ক্রিমিনাল ধরে আর ওসিকে ধরেছে মারবে। জানো সকালবেলা ডিউটিতে আসবে, তাড়াতাড়ি করে স্কুলে এক্সাম চলছে, তাড়াতাড়ি করে কি খাবে, তার ওয়াইফ রান্না করতে পারে। খেয়ে আসছেন অফিসে ডিউটিতে প্রোটিন পাউডার, কার নাম মারবে? জানো am I clear? Yes. এটা হচ্ছে স্মার্ট ভ্যালি। ভারতবর্ষের আপনি বেঙ্গল সার্চ করে যেদিকে বিজনেস আরো ডেপথ লেভেলে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের বুকে এমন কোন প্রফেশনের লোক নেই যাদেরকে কেউ মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রির প্রোডাক্ট দেয়নি বা মার্ট ভ্যালু সিস্টেমের কোনো কম্বল আছে। Yes. Yes. যে জানো Yes. অনেক পলিটিক্যাল নেতাকে যদি জিজ্ঞাসা করেন কিসে কাজ করা হলো, মার্ট ভ্যালু শুনেছি তো, আমাকেও তো বাড়িতে আমার ছেলেকে না ওকে কি প্রোডাক্ট কে দিয়ে গেছে, ও বাড়ি প্রোডাক্ট ইউজ করে। ইয়েস অর নো? Yes. কথা বোঝাচ্ছে? Yes. এমন কোন পরিবার, এমন কোন প্রফেশন নেই যে প্রফেশন স্মার্ট ভ্যালু চলে। কথা বোঝাচ্ছে? Yes. শ্রীরামপুরে যেখানে বিলংস করতাম, সেই শ্রীরামপুরের কোর্টেতে এক উকিল কোথাও একটা কেসকে নিয়ে লড়াই করতে গেছে। সেই উকিল দেখছি একটা বোতল বার করেছে, সেই বোতলে প্যাকেট কাটছে, কেটে এরকম করে গুলে খাচ্ছে। এই ভালো করে দেখে দেখি প্যাকেটটা ফেললো, ট্রেনিং করতে গিয়ে দেখছি এন্স পোর্টল লেখা আছে স্মার্ট ভ্যালু। কারণ ওখানে অনেকক্ষণ ধরে বকতে গেলে ওকে এন্স পোর্টল লাগবে। কে দিয়েছে না স্মার্ট ভ্যালু? আমি কে বাবা, তুই উকিলকেও ছাড়িসনি। কথাটা বোঝা যাচ্ছে? Yes. অথচ ওই উকিলটাই বাইরে একটা ক্রিমিনালকে ধরে হাত ধরে টানছে, তুমি আমার দিকে এসো, বলছে আমার দিকে এসো। আর ওদের সবাইকে সব ধরে নিয়ে নিজে হয় জয়েনিং এর প্রোডাক্ট দিয়েছে। কথাটা বোঝা যাচ্ছে? এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছেন সব জায়গা থেকে রোজগারের অপশন বার করুন। আপনাকে এতদিন পর্যন্ত মাছওয়ালা মাছ দিয়ে এতদিন কামিয়েছে, আপনাকে তো ইনকাম করতে হবে। ইয়েস আর নো? আপনার সামনে যে সবজিওয়ালা সবজি দিয়ে আপনাকে ইনকাম করে, তার সাথে রোজগার করতে হবে তো। বিজনেসম্যান মুকেশ আম্বানি কাউকে বাদ দেয় না। যে বিক্রি ভিক্ষা করছে, তারকেশ্বরের বিক্রি, নবদ্বীপের বিক্রিকে ফোন করছে, কিরে তোর কি কন্ডিশন চলছে, হ্যালো বললো, আম্বানি পয়সা কামালো। অমিতাভ বচ্চন তার ছেলেকে ফোন করছে, অভিষেক বচ্চন, কি রে কোথায় আছিস, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, হ্যালো বললো, পয়সা কামালো। ওরা ইনকাম করতে লজ্জা পায় না। আর আপনি মধ্যবিত্ত, লজ্জাবতী হয়ে বাড়িতে ঘন্টা দিয়ে বসে ইনকাম করতে পারো। পয়সা কামাতে হবে তো? ইয়েস আর নো? টাকা রিজার্ভ ব্যাংকে থাকে না, টাকা থাকে মানুষের কাছে। এক্সপ্রেস ট্রেনে যখন জার্নি করবেন দেখবেন এক্সপ্রেস ট্রেনে চাকা দিয়ে আওয়াজ ওঠে। এক্সপ্রেস ট্রেনে 5000 লোক যদি নিয়ে যায় হাওড়া বা বর্ধমান ইয়া শিয়ালদা স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে, দেখবেন ট্রেনটা যখন যাচ্ছে স্টার্ট করে চাকা দিয়ে একটা আওয়াজ ওঠে। 5000 লোক নয়, 5000 রিজার্ভ ব্যাংকে বয়ে নিয়ে যাচ্ছে। একটা ইঞ্জিনও বুঝে যায়, তার মধ্যে জীবন না থাকলেও সেই ইঞ্জিন বয়ে যাচ্ছে। দেখবেন চাকা দিয়ে একটা আওয়াজ ওঠে, টাকা 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 টাকা। এর জন্যই তো অনুকূল দেব বলেছিলেন সৎসঙ্গ গোটা ভারতবর্ষের একটা বিরাট বড় সংস্থা। সৎসঙ্গ জানেন তো? অনুকূল দেব সৎসঙ্গের প্রবক্তা অনুকূল দেব, জানি তো? অনুকূল দেব একটা দারুণ কথা বলেছিলেন, অসাধারণ কথাটা বলেছিলেন। উনি বলেছিলেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শিষ্য যত বানাবি পয়সা। আর দেখেন তো আমাকে ক্লিয়ার? মানুষ ধরে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার ভিআইপি যদি এই পলিসিতে আসে, পুরো পলিসিকে ব্লক করে দেবে, ওপরে হেলিকপ্টার উড়বে। ইয়েস আর নো? কারণ মানুষ ধরে মুখ্যমন্ত্রী, মানুষ ধরে তাই উনি ভিআইপি, ওনাকে গার্ড দেওয়ার জন্য আইপিএস দাঁড়িয়ে থাকে। ইয়েস আর নো? গোটা রাজ্যের অসংখ্য মানুষকে ধরে তৈরি হয় প্রাইম মিনিস্টার। ইয়েস আর নো? কোন জায়গায় যদি প্রধানমন্ত্রী আসে দেখবেন বিরাট লেভেলের সিকিউরিটি আছে,
পুরো রাস্তা ব্লক করে দেবে যতক্ষণ না উনি যাচ্ছে। কারণ সম্মান কেন মানুষ ধরে, নেতা মন্ত্রীদের সম্মান 5 বছর, আর মাঠ ভ্যালু শুধু ধরে না, ধরে প্লাস গড়ে। লাইফ টাইম। Yes or no? So this is the difference. সাবজেক্ট দেখানো আপনার কাজ। আপনি চিন্তা করে বসে আছেন লোকটা যদি আইটি স্মার্টে ভর্তি হয়, যদি ক্যারিয়ার না পেয়ে মাথায় বাঁশ দিয়ে মেরে দেয় আমাকে পিছন দিয়ে সাই বসে আছি, মাথায় মারলা yes or no? কথা ভাই আছে? তাহলে ওর দায়িত্ব আমি দেয়নি। একটা বাবা মা বলতে পারে না তার ছেলে কলেজ পড়তে যাচ্ছে না কোথায় আড্ডাবাজি করতে যাচ্ছে, আর আপনি তার ঠিকা নিয়ে বসে আছেন। আপনাকে দিয়েছে ঠিকা নিয়ে, অপরচুনিটি পেয়েছেন, সুযোগটা আপনি দেবেন। অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হয়ে, একজন ভারতীয় নাগরিক হয়ে একটা ভালো অপরচুনিটি কাউকে দেওয়াটা আমার নৈতিক কর্তব্য। সে অ্যাকসেপ্ট করলো কি না করলো সেটা কোনো ম্যাটার নয়। আমরা 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে ভ্যালু ফর মানি বুঝি। কেউ যদি কোর্স নিয়ে ভর্তি হয় তাকে কোর্সে শেখানো হবে, জেরক্স শেখানো হবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে 100% তাকে আমরা ভ্যালু ফর মানি পৌঁছে দিই। লোকটা আর গতকালকে গত এই সপ্তাহে ক্যাম্পাসিং আছে, আগের সপ্তাহ হয়ে গেছে, মানে এই সপ্তাহে ক্যাম্পাসিং আছে। এপিএলএল থেকে ক্লাস করে ক্যাম্পাসিং হচ্ছে তো? यस। প্লেসমেন্ট হয় তো? यस। তাহলে এই কথাটা মার্কেটে বলতে আপনার ফাটে গেল, প্রবলেমটা কোথায়? यस আর নো? यस। ওটা ভারতবর্ষের কয়েক লাখ লোককে মার্কেট নারিশ ব্যাংক কয়েক লক্ষ লোককে হেলথ টিপ দিয়ে অসাধারণ তাদের জায়গা বানিয়ে দিয়েছে। यस। এই প্রফেশন থেকে গোটা ভারতবর্ষের কয়েক লাখ লাখ ছেলেমেয়ে তাদের ক্যারিয়ার জিন্দেগি বদলে নিয়েছে। আমার তো ভাবতে অবাক লাগে, আজকে আপনি ট্রেনিং প্ল্যাটফর্মে বসে আছেন, আজকে এখানে বসে কাঁপিয়ে দেবো, ফাটিয়ে দেবো, দাপিয়ে দেবো, যাই ঘরের বাইরে বেরোলেন, কেউ একজন এসে আপনাকে টপ করে পিন মারলো, এখানে কিছু হয় না, আপনি এতখানি ফুলেছিলেন, টপ করে ফেটে গেল। তখন আপনি বলেন সব হয় না। আপনার এখানকে ফোন করছে, আপনার নামটা মোবাইলের মেসেজে বলছে দ্য নেম ইজ নট রিচেবল। আপনি যে নামটা করছেন সেই নামটা পরিসীমা সীমার বাইরে, আউট অফ নেটওয়ার্ক। ওয়াই? বিকজ আপনি এই জায়গাটা ফিল করতে পারেননি যে এই প্রফেশন থেকে গোটা ভারতবর্ষের লাখো লাখো ছেলেমেয়ে ক্যারিয়ার বানাতে হচ্ছে, ক্যারিয়ার বানিয়েছে। তারা পারলে আপনি কেন পারবেন না? ইয়েস। ইয়েস আর নো? ইয়েস। এখানে যারা আমরা বসে আছি কেউ দর্শক নয় তো? নো। আপনি সার্কাস দেখতে আসেননি? নো। আপনি দর্শক না? নো। 100% ক্যারিয়ার বানাতে আছেন? ইয়েস আর নো? ইয়েস। আপনাকে 100% ডেডিকেশন দিতে হবে। ইয়েস। গানা ঘোড়া বোবা ল্যাংড়া হাবা সবাই প্রফেশন থেকে সাকসেসফুল। আপনি কোন লেভেলের মেয়েকে দেখতে চান বলুন এই টিমে? আজকে এই টিমে বিলংস করে 170 ক্লাস কার অ্যাচিভার্স। আজকে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে নেমন্তন্ন করার খাওয়ানোটা ম্যাটার করে না, ওই 170টা গাড়িকে কোথায় পার্কিং করাবো সেটা আমার কাছে হেডে। ইয়েস আর নো? ইয়েস। 170টা গাড়ি মানে বিরাট প্রবলেম। তার মধ্যে মোটামুটি 70 থেকে 80টা গাড়ি পার্কিং করা হয়েছিল একটা অনুষ্ঠান প্রোগ্রামে। বিভিন্ন লেভেল থেকে লোকেরা এসে তারা খেতে পারি, খাবার দিচ্ছে, গলা দিয়ে নামছে না, কি করে সম্ভব এত গাড়ি? যাই গাড়ির মালিকদের দেখছে সব বাচ্চা ছেলে মেয়েরা। ইয়েস আর নো? ইয়েস। ডিফারেন্স তো এটাই। এটা হচ্ছে স্মার্ট ভ্যালু। ইয়াং এজে যদি কিছু করতে চান তাহলে স্মার্ট ভ্যালু সিস্টেমই আপনার কাছে রাস্তা। ইয়েস। ইয়েস। ইয়েস আর নো? ইয়েস। আবার অনেকে ট্রেনিং প্রোগ্রাম দেখে সেখানে অনেকে টার্গেট নিয়ে নেয়। একটা কথা আছে, जब 20 साल होते हैं तब लोग सोचते हैं अपना टाइम आएगा। 30 साल होने के बाद भी लोग सोच में डूबा रहता है अपना टाइम आएगा। 40 साल हो जाने के बाद भी सोच में डूबा रहता है अपना टाइम आएगा। 60 साल हो गया उसका बच्चा भी बड़ा हो गया, 60 साल होने के उसका बच्चा भी बड़ा हो गया, कभी दिखा ही नहीं, उसका टाइम आया ही नहीं। एक दिन अचानक सीने पे दर्द हुआ और डॉक्टर साहब आया और वो बात कह दिया इनका टाइम आ गया। परिवार वाले रिश्तेदार वाले को बुला लो, इनको संसन घाट कब्रिस्तान तक लेके जाना पड़ेगा। यस और नो? यस। टाइम कभी आता नहीं है, टाइम को लेके आना पड़ता है। यस और नो? यस। आज से टाइम আপনার কাছে উপরওয়ালা দিয়েছে স্মার্ট ভ্যালু। দুনিয়া আপনাকে বারবারই ঘন্টার মতো বাজাচ্ছে, এখনো বাজাবে, আগেও বাজিয়েছে। এবার যদি ঘন্টা হন তাহলে লোকে বাজাবে। আমরা ঘন্টা ছিলাম না, কারণ বারবারই যখন ঘন্টা আছে, একটা বাচ্চা কাঁদছে, ওকে ভোলানোর জন্য জোর বাজালো, কারণ কি ওটা পাবলিক ঘন্টা তো, ওটা সিঙ্গেল লোকের ঘন্টা নয়, সবাই বারবারই ঘন্টাকে বাজিয়ে যায়। বারবারই তো ধরুন একটা ঢাক কিনেছে, ও ঢাক বেশি দিন যায় না।
একটা বাচ্চা কাঁদছে, একটা বড় এরকম মোটা লাঠির দম দাম করে বাজিয়ে পাঠিয়ে দিল। কেউ কিছু বলতে পারে না, বিকজ সকলের টাকা ইনভেস্টমেন্ট আছে। আপনি হয় 12 ঘন্টা ধরে 12 থাকতো, আপনার পাড়ায় কেউ সিভিক ভলেন্টিয়ার সে হচ্ছে চাপা, কি রে কি করছিস, দিল টান করে। ইয়ে জানো কেউ এসে বলছে কি রে তোর কি ভবিষ্যৎ কি আছে, সেও বাজাবে। দুনিয়ায় সবাই আপনাকে বাজায় কারণ বাজতে ভালোবাসে, আমরা বাজতে ভালোবাসি। আত্মীয় বাড়িতে গেছি, একটা গাড়ির ছবি দেওয়ালে লিখে রেখেছি, ডেট করে রেখেছি, এই 4 হুইলারটা কিনবো। আমার এক আত্মীয় এসেছে বাড়িতে, হ্যাঁ করে হাসতে, কি রে গাড়ি জানিস কত টাকা দাম? আরে হ্যাঁ জানি। কিনবি? তুই গাড়ি কিনবি? হ্যাঁ। বললো কিনবি, যদি কিনিস তাহলে আমার হাতে লোম বেরোবে। এই লোম কেন? যে যা করে জিলেট নিয়ে যাবো। যখন কিনেছি এরকম বড় বড় 10 টাকা পিসের মিষ্টি নিয়ে গেছে। কাকু মিষ্টি খান? বলে কেন রে? বলে গাড়ি কিনেছি। বলে হয়ে গেল? হ্যাঁ হলো। কই লোম দেখি? বলে এমনি বলেছিলাম। এ জানো? ইয়েস। Am I clear? Yes. কারণ একটা কথা বুঝবেন, মান আর ঘুষ যারা যে তার নাম মানুষ। Yes. যাকে অপমান করলে কারো আত্মসম্মানে লাগে সে হচ্ছে মানুষ। Yes. আর যাকে অপমান করার পর আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। মাকে নিয়ে বাবাকে নিয়ে লোকে বেইজ্জত করার পর ওটা সহ্য করার পর চামড়াটাকে মোটা করে গন্ডারের চামড়া বানিয়ে নেয়। গন্ডারের চামড়া লোকধারীকে, গন্ডারের চামড়াধারী লোককে AK-47 ঢোকে না আর রিজেকশন দূর করা আমাদের লাগতো। যখন আপনার বাবা কোনো জায়গায় কাজ করে, শরীর খারাপ, যেতে পারবে না বছরে, এইভাবে আঙুল দেখে কেউ বলছে যেতে হবে কারণ ওখানে কমিটমেন্ট করে এসেছে। আর ওই বাড়ির কোনো ছেলে ফাদারকে সেলিব্রেশন ফেসবুকে মারছে আর বাপ কুত্তার মতো স্ট্রাগল করে যায়। দাদা আপনি ছেলে জাতের কলঙ্ক। অনেক মেয়েকে দেখবেন যে নিজেকে মেয়ে বলে সুখী ভাবে বসিয়ে দেয়, উনি ভাবছেন সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, যেগুলো সামনে দেখছেন প্রজাপতি, ওটা প্রজাপতি না। আফটার 6 মান্থ পর ওটা প্রজাপতি যাবে, বলতে হবে কামলা হবে, ঠকাস ঠকাস করে। ইয়ে জানো বিয়ের 6 মাস একটা অসাধারণ কথা বলেছিলেন একজন ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান, আমরা তাকে অনেকেই চিনি, বিল গেটস। দারুণ কথাটা বলেছিলেন, যদি কিছুক্ষণের জন্য আনন্দ চান তাহলে গান শুনুন, যদি কিছুক্ষণের জন্য আনন্দ চান তাহলে গান শুনুন, যদি একদিনের আনন্দ চান তাহলে পিকনিকে বেরিয়ে যাবেন, পিকনিক করতে বলছে। 1 সপ্তাহ আনন্দ চাইলে কোনো ভ্রমণে বেরিয়ে যাবে। আর যদি 3 মাসের আনন্দ চান তাহলে বিয়ে করে দিন, ঘুরবেন, নতুন জামাই, রসগোল্লা নিয়ে যাবেন হাঁড়ি করে, দইয়ের সরা নিয়ে যাবেন, শাশুড়ি মা নমস্কার হয়ে যাচ্ছে। আপনার শ্বশুর মশাইকে বলবেন জামাই তামাটে কালার, জামাই এই কালার হয়ে গেছে, জামা ব্লেস হয়ে যাবে। ঠিক আফটার 3 মাস পর কাহিনী বুঝতে পারবেন। বিয়ে করে দেখবেন অনেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, গিয়ে দেখেন ভদ্র মহিলা ছবি আপডেট দিচ্ছে, ओम शांति ओम मूवी देखे छवि अपडेट दीजिए। रमेश बाबू तुम क्या जानो एक चुटकी सिंदूर का कीमत क्या है? अरे एक चुटकी सिंदूर का कीमत क्या है वो जानने के लिए थोड़ा सा वेट करना पड़ेगा, तब तो पता है यस उसका वैल्यू क्या है। ये सब ये सब नो तो কাহিনীটাই নিজের লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন। মেয়ে হয়ে জন্মেছেন মানে আপনার জীবনে বিয়ে করাটা, ছেলে হয়ে জন্মেছেন বিয়ে হবে, মেয়ে হয়ে জন্মে বিয়ে হবে। এর নয় যে মার্কেটিং ইন্ডাস্ট্রি কাজ করতেছে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, সব খেপে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে। লোকের গাড়িতে বিয়ে করে, ভাড়া করা গাড়িতে বিয়ে করতে যাবেন না, পার্সোনাল গাড়ি থাকবে। তবু তো ওই বাড়ির লোকেরা বলবে গাড়িটা জানেন কার, ইনি তিনি যার গাড়ি। আমাদের টিমেটে মেয়ে আছে সঞ্চিতা দাস, যে তার পার্সোনাল গাড়ি করে তার হাজবেন্ড বিয়ে করতে গেছে। খুব লাকি মানুষজন এরকম হয়। আজকে এই লাখটাও কমপ্লিট করতে হলে বিকজ অফ মানবিক অ্যাসোসিয়েশন। হাউস ওয়াইফ সে নিজের দমে গাড়ি চালাবে। যেমন এখানে ইয়াং জেনারেশন অনেক মেয়ে আছে, তাদের মধ্যে বিলংস করে মেয়ে জানো মিতালি দাস, মার্কেট ইন্ডাস্ট্রি থেকে একটা ওয়ান্ডারফুল লেভেলের 4 হুইলার পারচেজ করেছে। শুধু তাই নয়, লাইক দ্যাট বর্ধমানের বুকে একটা বাংলোর পারচেজ করার জন্য এবছর টার্গেট নিয়ে রেখেছে, মেবি ওরা ডাউন পেমেন্ট করে বাড়িটা কিনতে চলেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। একটা সাধারণ ব্যাকগ্রাউন্ডের ঘরের মেয়ে আজকে এই লেভেলের লাইফস্টাইল, আজকে সে বিদেশ বেড়াতে গেছে, ফরেন গেছে তার লাইফ। এরকম শুধু ওরা নয়, একাধিক লিডার্স, একাধিক অ্যাসোসিয়েট আজকে এই জায়গায় তারা ডেভেলপ করেছে।
ছবিরনের ইন্টারন্যাশনাল ট্রিপ আছে, ফরেন ট্রিপ আছে, যাকে আমরা 24 ঘন্টা দেখতে পাচ্ছি, তাদের বিদেশ ট্রিপ আছে। ইয়েস আর নো? এবার আপনি প্রফেশনে এসে হাসাটা ভুলে গেছে। ট্রেনিং এ যখন আসেন জোশ দেখান, আর বাইরে যখন ট্রেনিং এ যাচ্ছেন তখন মরা বাড়ি দিয়েছে। সবাই কাঁদছে না, আপনি কেঁদে মরা বাড়ি থেকে বেরোচ্ছেন। কি রে কি হয়েছে? হচ্ছে মরা যাচ্ছে। ট্রেনিং তে আসার সময় মরা হয়ে আসে, ট্রেনিং নিয়ে বেরোচ্ছে আরো মরা। প্রবলেমটা কোথায়? আপনি ফ্রাস্ট্রেশন নিয়ে বসে আছেন। হতাশা কি তাকে জিজ্ঞাসা করুন। যে লাস্ট লকডাউনে 3 বছর ইনকাম পাই। Yes. লাস্ট লকডাউনে এই সিটি বা কৃষ্ণনগর টাউনে কয়েক করোড় টাকা লাগিয়ে একটা বড় শোরুম খুলে বসে আছে, বিক্রি নেই লাস্ট 3 বছর ধরে। এমপ্লয়ীদের টাকা গুনে যাচ্ছে মাইনে। রাষ্ট্রটা উনি নেবেন যিনি 3 কোটি টাকা ব্যাংকের থেকে লোন করেছে, 2 কোটি টাকা ব্যাংক থেকে লোন করেছে, এভরি মান্থ কয়েক লাখ টাকা ইএমআই। ফ্রাস্ট্রেশনে উনি আছে। আপনার ফ্রাস্ট্রেশন কি? 17,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। 17,000 টাকা দিয়ে আজকের মানুষের জিন্দগি চেঞ্জ হয় না। যেগুলো চেঞ্জ হতো সেগুলো যিশু খ্রিস্টের জন্মের আগে হয়েছিল। এখন চেঞ্জ করার জন্য প্ল্যাটফর্ম পেয়েছে, স্মার্ট ভ্যালু, আপনি ভাগ্যবান। মুখে নিম পাতা পুড়ে গোমড়া মুখ করে ইনভাইটিং করতে যাবেন না। আপনার মুখ দেখে লোক অ্যাকসেপ্ট করছে না। হাসতে ভুলে গেছে, সারাদিনের মতো মুখ করে আছে। আমি যে বলেছি তুমি এসো, দুজনে একসাথে মরবো, তুমি থাকবে আম গাছে, আমি থাকবো বেল গাছে। তুমি আম চুরবে, আমি তোমাকে বেল চুরবো। এসব কথা ভাই আছে। ইন্ডাস্ট্রিটাকে কাজটা করুন, হই হই করে করুন। কোনো মাইকালার এখনো জন্মায়নি। যদি আপনি টিকে থাকেন এই প্রফেশনে, লড়াই ঠিকঠাক করে থাকেন, ঠিকঠাক টিকে থাকেন, আপনার বাড়ির আশপাশে কোনো মাইকালার জন্মায়নি। ওই ইউক্রেন কেন রাশিয়াতে ডিগ্রি নিয়ে আসে, তাও আপনার সাথে ফাইটিং আসতে পারবে না, চ্যালেঞ্জ দিতে পারবে না। কোনো মাইকালার আপনার বাড়ির সামনে আপনার জন্মায়নি সে, যে আপনার সাথে ফাইট করতে পারে, যদি সিস্টেম ছেড়ে বেরিয়ে না যায়। আমার কথা বোঝা যাচ্ছে? এই লাইফ দেখতে পাবো তো? হ্যাঁ, নিশান না? 100% প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে জিজান লাগিয়ে ফোকাস করতে হবে। কারণ আমার এক্সপেকটেশন আছে এই টিম থেকে লাস্ট 2-3 বছরে মিনিমাম 8-10টা 4 হুইলার আছে, বার করাবো দুনিয়াতে কি করে হয়েছে। যে যে টিমে বিজনেস করতে গেছে সেই টিমে 8-10টা করে 4 হুইলার অ্যাচিভার্স আছে। তাহলে পলিসি টিম কেন বাদ যাবে? কমিটমেন্ট আমি আমার দিক থেকে রাখবো, বাট আপনাকে আপনার কমিটমেন্ট রাখতে হবে। এবার আপনি গোবরে ঢুকে চুপ করে বসে আছেন, ওটা হচ্ছে এসি নয়, আপনি যে ন্যাচারাল এসি। জানেন না? আপনি বলছেন গোবরে ঠিক আছে, ন্যাচারাল এসি, নো সাইড এফেক্ট। এবার আপনাকে হাতটা তুলে কেউ দেখছি উঠে আসার জন্য, না আমি দারুণ জায়গায় আছি। কেউ গরিবতা নিয়ে খুব আনন্দ পায়। আর মার্ট ভ্যালু সিস্টেম থেকে যখনই বড় জায়গায় অ্যাচিভমেন্ট করতে শুরু করবেন, তখনই আপনার রেশন কার্ড যাবে, নষ্ট হবে। মানে রেশন কার্ড পাবেন কিন্তু গরিবী রেশন কার্ড থাকবে না। দ্বিতীয় হচ্ছে আপনি দুয়ারে উঠলে সরকারের পয়সা পাবেন না। এগুলো আপনার লাইফ থেকে বাদ যায়। কথা বোঝা যাচ্ছে? আপনি সরকারের কাছে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যাবেন না, সরকারকে আপনি টাকা দেবেন একটা ফর্ম ফিল আপ করে, জিএসটি। সরকারের কাছ থেকে অনুদান আপনি নেবেন না, সরকারকে অনুদান আপনি দেবেন। জানেন না? এই লিস্টে দেখতে পাবো তো? ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ বেস্ট অফ লাক। প্রত্যেকজনকে আমার তরফ থেকে জানানো এটাই, যে লেভেলের রেকগনিশন প্রোগ্রাম প্রতিটা টিমে, আপকামিং রেকগনিশন প্রোগ্রাম 31 মার্চের পর ধামাকাদার রেকগনিশন প্রোগ্রাম আছে। প্রত্যেকজনকে যেন আমরা স্টেজে দেখতে পাই, এবং আপকামিং মেনি মোর অফার আসতে চলেছে। লকডাউন বলে ওয়ার্ড যে 3 বছর ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট যেটা আছে, আপকামিং লকডাউন বলে কোনো অপশন আর নেই। মাথায় যদি লক থাকে, হাতুড়ি দিয়ে ভেঙে লকটা বের করে দিন। বাড়িতে বসে বসে পাথরকুচি পাতা হয়ে গেছিল, পাথরকুচি পাতা দেখবেন শিকড় বেরিয়ে যায়, কারণ শিকড়গুলোকে কেটে বেরোতে হবে। অনেক সময় দেখবেন লোকের বাড়িতে টিউবলাইট থাকে, দেখবেন অনেক টিকটিকিরা বিনা শিকারে পোকামাকড় খায় বসে বসে। টিউবলাইট আনার আগে টিকটিকিগুলো ছিল এই উপরে, আর টিউবলাইটে পোকা খেয়ে খেয়ে, আশপাশে পোকা খেয়ে খেয়ে সব গিরিগিটি হয়ে গেছে, দেখে মনে হবে কুমির। হয়ে আছে। লকডাউনের আগের পিকচারে টিকটিকি ছিল, লকডাউনের পর সব মোটা সোটা হয়ে কুমির হয়ে গেছে। এই চর্বিটা কমাতে হবে এই প্রফেশন। পারবো তো? ইয়েস অর নো? গোটা ভারতবর্ষ জুড়ে আমরা একটা দুটো
অ্যাচিভার দেখতে চাই না, 170টা অ্যাচিভার কার অ্যাচিভার দেখতে চাই না। আমাদের টার্গেট আছে যে লাখ টাকা আমাদের টিম থেকে ইনকাম করে 170টা না, ওটা 1700 টাকা আর অ্যাচিভার টিমে দেখতে চাই। নেতার নাম